সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1009তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ সাইফুলের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে অলৌকিক সন্তান জন্ম দেওয়ার জন্য স্ত্রীকে দেয় তালাক। তাহলে মূল বিষয় হচ্ছে এই অলৌকিক সন্তান কেমন সন্তান, আর এই সন্তান জন্ম দেওয়ার পরেই কেন স্ত্রীকে তালাক করতে হবে। প্রিয় বন্ধুগণ, একটা জিনিস আমি বিশ্বাস করি এবং আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন যে পৃথিবীতে মহান রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে, এই প্রত্যেকটা জিনিস তিনি মানুষের উপকারে সৃষ্টি করেছে এবং কোনো না কোনো কারণেই সৃষ্টি করেছে। কারণ ছাড়া এই দুনিয়াতে আল্লাহ কোনো প্রাণী সৃষ্টি করেনি। যেমন কিছুক্ষণ আগে আমি স্টুডিওতে বসে গল্প পড়তেছিলাম, আমাকে হঠাৎ করে একটা মশা কামড় দিল এবং মশা যখন কামড় দিল আমার খুব রাগ লাগলো যে মশা কেন কামড় দিবে, এবং আমার মনে প্রশ্ন জাগলো যে আল্লাহ পৃথিবীতে সব প্রাণী সৃষ্টি করেছে মানুষের উপকারের জন্য, কিন্তু এই মশা মানুষের কী উপকারে আসে? মশা রাব্বুল আলামিন কেন বানালো? এটা তো আমাদের কোনো কাজেই আসে না, শুধু আমাদের শরীরে তাজা রক্ত খেয়ে আমাদেরকে বিভিন্ন রোগ দিয়ে যাচ্ছে শরীরের মধ্যে। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় এই মশায় আক্রান্ত হয়ে বা মশার জনিত রোগের কারণে। আমি অনেক চিন্তা করার পরে দেখলাম যে এই দুনিয়াতে আপনার প্রতিটা পৃথিবীতে আপনার মশার কয়েল ব্যবহার করা হয়, যেমন মর্টিন সহ অনেক বড় বড় কোম্পানির কয়েল ব্যবহার করা হয়। আপনি একবার চিন্তা করে দেখেন যে কয়েলগুলা, ওই কয়েল কোম্পানিতে কত শত শত মানুষ কাজ করে, কত শত শত মানুষের জীবিকা হচ্ছে। এবং শুধু তাই নয়, আপনি মশাকে নিধন করার জন্য, আমরা মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি ব্যবহার করে থাকি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বড় বড় মশারি কোম্পানি আছে এবং এই কোম্পানিতে কত হাজার মানুষ কাজ করছে। শুধু তাই নয়, এই মশা নিধন করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক তৈরি করা হচ্ছে, ঔষধ তৈরি করা হচ্ছে। সেই ঔষধ কোম্পানিতে কত লোকজন কাজ করছে, কত মানুষের কর্মসংস্থান তৈরি করছে একটা ছোট্ট মশা। শুধু তাই নয়, পরিবেশের জন্য এই মশা কত উপকারী। মানুষ, আপনি জানেন না যে ছোট ছোট অনেক পাখি আছে আমাদের এই সমাজে, প্রকৃতিতে, যারা এই মশা খেয়ে বেঁচে থাকে। অনেকেই বলবেন যে আপন ভাই গল্প ছেড়ে মশার পিছনে কেন দৌড়াচ্ছেন? মশার পিছনে দৌড়াচ্ছে আজকে এই জন্য যে অলৌকিক সন্তানের গল্পের প্রসঙ্গে। আল্লাহর এক অবাক করা সৃষ্টি আল্লাহ পৃথিবীতে দিয়েছে এবং সেই সৃষ্টি দিয়ে আল্লাহ মানুষকে ভয় দেখিয়ে কত বড় উপকার করেছে। পুরো গল্প শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই সাইফুলের জীবনের গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে সাইফুল ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট একটা বোন সহ ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে, সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট গ্রামে, এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে আসলে তেমন কিছুই করে না। আমার দাদার অল্প কিছু জায়গা সম্পত্তি আছে, এই জায়গা সম্পত্তিগুলো দেখাশোনা করেই এবং এই জায়গা সম্পত্তিতে ফসল ফলিয়ে আমার বাবা কোনোভাবে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। আমাদের পরিবারে আরও একজন বড় সদস্য আছে, যার কথা আমি এখনও বলিনি। তিনি হচ্ছে আমার বড়াব্বা। বড়াব্বা কথাটা শুনলে হয়তো অনেকে অবাক হয়ে যাবেন। আমার পরিবারে একটা ভিন্ন রকম ঘটনা আছে, যেটা অন্য পরিবারে ঘটে না। ঘটনাটা হচ্ছে, আমার মা দেখতে অনেক বেশি সুন্দর ছিল এবং সুন্দর থাকার কারণে আমার মায়ের সাথে আমার জেঠুর, মানে আমার বাপের বড় ভাইয়ের একটা সম্পর্ক হয়। সেই সম্পর্কের সূত্র ধরে আমার বাবার বড় ভাই, মানে আমার জেঠু, আমার মাকে বিয়ে করে এবং বিয়ে করার পরে দীর্ঘ প্রায় অনেক বছর কেটে যায়। আমার মায়ের গর্ভে কোনো সন্তান হচ্ছিল না এবং এরই মাঝে আমার মা আমার চাচার সাথে, যিনি আমার বর্তমান বাবা, আমার চাচার সাথে একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই সম্পর্কের সূত্র ধরে আমার মা তখন স্বইচ্ছায় আমার জেঠুকে তালাক করে দেয় এবং জেঠুকে তালাক করে দিয়ে আমার কাকাকে, মানে আমার যিনি বাবা, তাকে বিয়ে করে। লোকমুখে শুনেছিলাম আমার মা যখন আমার জেঠুকে তালাক দেয় তখন নাকি আমার মায়ের পেটে আমি ছিলাম। অনেকেই বলে যে আমি নাকি মূলত আমি আমার জেঠুর সন্তান, যার জন্য আমি আমার জেঠুকে বরাব্বু বলে ডাকি। এবং এই বরাব্বু করে ডাকাটা আমার মা কোনোভাবেই সহ্য করতে পারতেছিল না। মা আমাকে বারবার বলল আমি ওনাকে জেঠু বলে ডাকার জন্য বা জেঠা বলে ডাকার জন্য। আমি কেন ওনাকে বরাব্বু বলে ডাকি, এটা আমার মা মোটেও পছন্দ করে না।
এবং এটা নিয়ে আমার মা আমার সাথে খুব রাগারাগি করে, অনেক ঝগড়া করে। কিন্তু সত্যিকার অর্থে আমার জেঠু একজন সরল মনের মানুষ, যথেষ্ট নম্র, ভদ্র, এবং এও শুনেছিলাম যে আমার জেঠু নাকি সেই আমলে অনেক শিক্ষিত একজন ব্যক্তি। আমার মা চলে যাওয়ার পরে আমার মা যখন আমার কাকাকে বিয়ে করে ফেলে, আমার জেঠু তখন পাগল হয়ে যায়। এমনই পাগল হয়ে যায় যে তিনি রাস্তাঘাটে পাগলের মতো চলাফেরা করত, এবং একটা পর্যায়ে তিনি ভালো হওয়ার পরে তিনি কেমন জানি ভারসাম্য হারিয়ে ফেলে। এবং তখন গ্রামের লোকজন হঠাৎ করে আমাদের এলাকাতে কোনো মসজিদ ছিল না, এবং মসজিদ নির্মাণ করার জন্য সবাই তখন চাঁদা উঠাতে শুরু করে। আমাদের এই গ্রামটা আমাদের সিলেট শহর থেকে অনেক দূরে এক নিম্নবিত্ত এলাকা, যার জন্য মানুষ ওভাবে অর্থবিত্ততে খুব বেশি স্বাবলম্বী না। কেউ ওভাবে মসজিদ নির্মাণ করার জন্য টাকা দিচ্ছিল না। আমার জেঠু তখন চিন্তা করলো তার তো কোনো সন্তানও নাই, বউও নাই, বাবাও নাই, মাও নাই। আমার ওই বড়াব্বা তখন তার যে সম্পত্তিগুলো ছিল আমার দাদার কাছ থেকে উনি যেটা পেয়েছে উনি এটা বিক্রি করে দেয়, এবং বিক্রি করে দেয় একটা জমিতে উনি মসজিদ নির্মাণ করে, এবং অন্য জায়গাগুলো মানে একটা জমি মসজিদের জন্য দিয়ে দেয়, এবং অন্য জায়গাগুলো বিক্রি করে ওই জমির উপরে উনি একটা মসজিদ নির্মাণ করে দেয়। সেটা আমাদের গ্রামের জন্যই, এবং এটা পেয়ে আমার গ্রামের মানুষ অত্যন্ত উপকৃত হয়। কিন্তু এতে আমার মা এক বিন্দু পরিমাণেরও খুশি হয় না। মা সবসময় জেঠুকে বলতো, যখন সম্পর্কটা ছাড়াছাড়ি হয়ে যায়, আমার কাকাকে বিয়ে করে ফেলে, তখন আমার মা জেঠুরে বলতো যে তোমার তো সয় সম্পত্তির প্রয়োজন নাই, আমার তো অনেকগুলো ছেলে মেয়ে হয়েছে এই সংসারে, তুমি একটা কাজ করো, তোমারই তো ভাই বাতিজা, তোমারই তো ভাই, তুমি তোমার এই সয় সম্পত্তিগুলো আমার সন্তানদের নামে, তোমার ভাইয়ের নামে, আমার স্বামীর নামে লিখে দাও। এগুলো তুমি তোমার কাছে রেখে লাভ নাই, আমরা তোমার দেখভাল করব, এবং মরলে পরে আমরা তোমাকে মাটি দেব, আমার সন্তানেরা তোমার দেখাশোনা করবে। কিন্তু আমার জেঠু এসব কথাতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমার মাকে একটা কথাই বলল যে তুমি আমার সাথে বেইমানি করেছো, এবং একইভাবে আমার সাথে বেইমানি করেছে আমার রক্তের ছোট ভাই। সুতরাং আমি তোমাদের নামে আমার সম্পত্তির কানাকড়িও লিখে দেব না, প্রয়োজনে আমি রাস্তার ফকিরকে দিয়ে দেব, দান করে দিব, তারপরেও আমি তোমাদের নামে আমার বাবার সম্পত্তির কোনো অংশ দিব না। এবং এই কথা বলার পরে আমার মা আমার ওই বরাব্বুর সাথে খুব বেশি ক্ষেপে যায়, এবং বরাব্বুর সাথে এতটাই দুর্ব্যবহার করে, এতটাই খারাপ ব্যবহার করে, এটা আসলে বলার মতো না। আরেকটা বিষয়, আমার বরাব্বুর সাথে আমার মায়ের বয়সেরও কিন্তু অনেক পার্থক্য ছিল, এবং অনেক বয়সে আমার বরাব্বু আমার মাকে বিয়ে করে। এই জন্য আমার মা খুব বেশি একটা আমার বরাব্বুর সাথে থাকতে চায়নি। আমার আব্বা অনেক স্টাইলিস্ট একজন মানুষ, এখনও অনেকটা বেশি হ্যান্ডসাম, চলাফেরা করে খুব স্মার্টলি। তো যাই হোক, এরকম করে আমি ছোটোবেলা থেকে আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। তো আমি যেহেতু আমার বড়াব্বাকে অনেক ভালোবাসতাম, বারবার বড়াব্বা একটা ছোট ঘরে থাকতো, ওই ঘরের মধ্যে যাইতাম, বরাবর দেখভাল করতাম, বরাবর সেবা যত্ন করতাম। আমার মা এই বিষয়গুলো আসলে মেনে নিতে পারতেছিল না। উনি আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এবং অতিরিক্ত আমাকে উনি মানে আমার গায়ে পর্যন্ত হাত তোলে। আমি বরাবর খাওয়া দাওয়া থেকে শুরু করে বরাবরকে অন্য সেবা যত্ন করতাম। একটা সময় আমার ঘর থেকে আমি বরাবরকে খাওয়াতাম, কিন্তু আমার মা হঠাৎ করে আমাদের ঘর থেকে বরাবর জন্য খাওয়ার নেওয়া বন্ধ করে দেয়, এবং বরাবর জন্য যখন খাবার নেওয়া বন্ধ করে দেয় তখন বরাবর অবস্থা খুব খারাপ হয়ে যায়, তিনি অনেক অসুস্থ হয়ে যায়। আমি একটা ছেলে হিসেবে তার ওরকম সেবা যত্ন করতে পারতেছিলাম না। এমতো অবস্থায় আমাদের পার্শ্ববর্তী ঘরের একটা মেয়ে, নাম হচ্ছে লিসা। লিসা হচ্ছে মূলত ওই ঘরের একটা কাজের মেয়ে, মানে ওনারা সিলেট শহরে থাকে, আগে শহরে থাকতো, তো ওই হিসাবে লিসা ওনাদের বাসায় কাজ করতো, এবং এরপরে তারা গ্রামে চলে আসে, এবং গ্রামে আসার পরে তারা সবাই গ্রামেই থাকে, এবং তারা অনেক শিল্পপতি মানে বড়লোক মানুষ, শহরে বন্দরে অনেক ব্যবসা বাণিজ্য আছে, তাদের ঘরে লিসা কাজ করে। তো কাজের মেয়ে হলেও লিসার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক, মানে একটা ভালো সম্পর্ক, আমি সবসময় ওর সাথে কথাবার্তা বলি। তো এরকম করতে করতে আমার বরাব্বুর প্রসঙ্গে যখন উঠলো, আমি ওরে বললাম যে আমার বরাব্বু এমন একটা মানুষ, অনেক দুঃখী একটা মানুষ, তিনি আমার মাকে বিয়ে করে আমার মাকে হারায়, এরপরে তিনি তার প্রপার্টি সব মসজিদের নামে দান করে দেয়, ইনি যথেষ্ট সাদা মনের একজন ভালো মানুষ। এই কথাগুলো আমি যখন লিসার কাছে বলি, লিসার মন থেকে আমার বরাব্বের জন্য একটা ভালোবাসা জন্মায়, মানে এক ধরনের মায়া জন্মায়, এবং সেই মায়ের পর থেকে লিসা আমার বরাব্বুকে মাঝে মাঝে দেখাশোনা করতে আসতো, বরাব্বুর খোঁজখবর নিত, এবং যেই ঘরে সে কাজ করতো ওই ঘরেও সে তাদের মেয়ের মতোই ছিল। তো তাদের ঘর থেকে ও খাবার দাবার নিয়ে এসে আমার বরাব্বুকে খাওয়াতো। মাঝে মাঝে এও দেখতাম যে ও আমার বরাব্বর অনেক সেবা যত্ন করতেছে, অনেক সেবা যত্ন করে। এই জিনিসগুলো দেখার পরে আমার কাছে খুব ভালো লাগলো। আমার বরাব্বর কোনো ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, বাবা নাই, মা নাই, কেউ নাই এই দুনিয়াতে, তিনি সম্পূর্ণ একে একটা মানুষ। কিন্তু এই লিসা যখন আমার বরাব্বর সেবা যত্ন করতে শুরু করলো, এই লিসার প্রতি আমার এক ধরনের ভালোবাসা কাজ করতে শুরু করে, এবং লিসা মেয়েটা অত্যাধিক ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল, এবং সেই থাকার কারণে
আমি যখন বরাব্বুর রুমে যাইতাম, বরাব্বুর সাথে কথাবার্তা বলতাম, বরাব্বু একদিন আমার কাছে বলতেছে যে তুই যদি সত্যি আমার ছেলে হইতি, আমার ছেলে যদি তুই হইতি, তাহলে আমি তোকে লিসাকে বিয়ে করাইতাম। এই মেয়েটা হয়তো একটা বাসার কাজের মেয়ে, কিন্তু কাজের মেয়ে হলেও না, এই মেয়ের মনটা অনেক ভালো। এর মনটা সাদা কাগজের মতো পরিষ্কার। এর মনের ভিতর মানুষের জন্য অনেক মায়া ভালোবাসা আছে। আমি তখন আমার জেঠুরে বললাম যে জেঠু, অনেকেই বলে যে আমার মা যখন তোমাকে ছেড়ে চলে যায় তখন নাকি আমার মায়ের পেটে মানে আমি ছিলাম, এটা কি সত্যি? আমার অনেকেই বলে যে আমি নাকি তোমার সন্তান, চলো না আমরা একদিন ডিএনএ টেস্ট করে আমি তোমার সন্তান কিনা। এইসব বলার পরে আমার জেঠু আস্তে আস্তে আমাকে বলে, তুই কি চাস এই বয়সে, এই বুড়ো বয়সে তোর মায়ের সংসারটা ভেঙে যাক? এটা কি তুই চাস? আমি বললাম যে না, এটা আমি চাই না। তখন জেঠু আমাকে বললো, তাহলে আর ডিএনএর কথা বলিস না, এখন তোর যে বাবা আছে ওইটাকেই তুই বাবা করে ডাক, ওইটাই তোর বাবা। আমি তোর জেঠু, আমি তোর বড়াব্বা, ওভাবেই তুই আমার সাথে থাক। তো আমি ওনার সাথে মাঝে মাঝে অনেক দুষ্টামিও করতাম। আমি আর জেঠু মিলে লুডো খেলতাম, তারপরে জেঠুর সাথে মাঝে মাঝে আমি হেঁটে বেড়াতাম, এখানে সেখানে যাইতাম, এগুলো করতাম। তো আমি জেঠুকে এটাও বলি যে জেঠু, তুমি তোমার সম্পত্তিগুলো মসজিদের নামে কেন লিখে দিলা? কেন তুমি তোমার প্রপার্টিগুলো মাদ্রাসার নামে লিখে দিলা? এটা তুমি কেন করলা? এই সম্পত্তিগুলো তোমার কাছে থাকলে তো আজকে সবাই তোমাকে অনেক সেবা করতো, যত্ন করতো, তোমার কথা শুনতো, তোমার কথা মানতো, তোমাকে নিয়ে অনেক আদর সমাদর করতো। তোমার কোনো প্রপার্টি নেই, তোমার কোনো সম্পত্তি নেই, তুমি সব মসজিদে দান করে দিয়েছো, এই জন্যই তো কেউ আর তোমাকে দেখতে পারে না। আমার জেঠু তখন আমাকে বললো, আরে না, আমি শুধু তোর মায়ের কারণে এই সম্পত্তিগুলো মসজিদে দিয়ে দিয়েছি এবং দোয়ার জন্য। তার কারণ এই সম্পত্তিগুলো যদি আমার কাছে থাকতো, তোর মা আগে পরে যেভাবেই হোক প্রয়োজনে আমাকে তাবিজ তুমান করে আমার ব্রেন নষ্ট করে দিয়ে হলেও এই সম্পত্তিগুলো তোর মা নিয়ে যাইতো, এবং তোর মায়ের মতো রাক্ষসী মহিলার কাছ থেকে এই সম্পদগুলো বাঁচানোর জন্যই আমি এই সম্পদগুলো মসজিদে দান করে দিয়েছি। আমি যদি মারা যাই, গ্রামের 10 জনে এসে আমাকে কাঁধে করে মাটি দিতে নিয়ে যাবে। এই গ্রামের 10 জন আমার নির্মিত মসজিদে নামাজ পড়ে, মৃত্যুর পরে মসজিদের সামনে মিম্বরের পাশে আমাকে মাটি দিবে। এটার চেয়েও বড় পাওয়া, এটার চেয়েও বড় চাওয়া, এটার চেয়েও বড় কিছু আমার এই পৃথিবীতে আর কী হতে পারে বলতো? যাই হোক, জেঠুর সাথে আমার এরকম একটা মধুর সম্পর্ক, একটা ভালো সম্পর্ক হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে যাচ্ছিল। এমন করে সময়গুলো কাটতে কাটতে অলওয়েজে জেঠু লিসার কথা বলতো। একদিন হাসতে হাসতে জেঠু লিসাকে বলতেছে, আমার বড় ছেলেকে তোমাকে বিয়ে করাবো, বিয়ে করবো আমার বড় ছেলেকে। লিসা তখন হাসতে হাসতে বলে, আপনি কি জানেন না যে আমি একটা কাজের মেয়ে, কাজের মেয়েকে কি এই এই সমাজের কেউ বিয়ে করে? আমার জেঠু বলে, ওমা, এইটা তুমি কেমন কথা বললা? কাজের মেয়ে হলে কি তার বিয়ে হয় না? তাকে কেউ বিয়ে করে না? আমার জেঠু এরকম করে লিসার সাথে অনেক দুষ্টামি করতো, এবং দুষ্টামিগুলো আমারও ভালো লাগতো। লিসা যদিও একটা বাসার কাজের মেয়ে ছিল, কিন্তু ও দেখতে শুনতে যথেষ্ট সুন্দরী একটা মেয়ে ছিল, অনেকটা খাটো ছিল। তবে খাটো থাকার পরেও তার চেহারার মধ্যে এক অন্যরকম মায়া ভালোবাসা ছিল। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে ও এতটাই রূপবতী আর গুণবতী ছিল। এমন করে সময়গুলো কাটতেছে, এবং জেঠুর কথা শোনার পরে আমার মনের ভিতরেও না লিসার জন্য এক ধরনের ভালোবাসা কাজ করতে শুরু করে। কিন্তু এই ভালোবাসার কথা আমার লিসাকে বলা হয়নি। আমাকে বলতে পারেনি যে আমাকে ভালোবাসি, কিন্তু এমন করে ওর চলন বলন সব কিছু আমাকে পাগল করে তোলে। এরকম করতে করতে একদিন আমি জেঠুকে বলেই বসলাম যে জেঠু, আমি আসলেই লিসাকে পছন্দ করি, তুমি যদি চাও আমি লিসাকে বিয়ে করতে চাই। আমার জেঠু তখন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলতেছে, তুই কি পাগল হয়ে গেলি? আমি তো তোর সাথে দুষ্টুমি করতেছিলাম, এই সবই তো আমার দুষ্টুমি ছিল। আমি তখন বললাম, ও জেঠু, তাহলে বুঝি তুমি লিসার কাছ থেকে ভালো সেবা যত্ন পাওয়ার জন্য লিসার সাথে মিথ্যা বলে তার মনটা খুশি করো, এরকম কি তোমার কথা? আমার বরাব্বই জেঠু তখন আমার মুখের দিকে তাকায় থাকা বলে, না রে সাইফুল, বিষয়টা এরকম না। আসলে আমি তোর মাকে ভালো করেই চিনি। তোর মা যথেষ্ট লোভী প্রকৃতির একটা মহিলা। সে কখনোই একটা কাজের মেয়েকে তোকে বিয়ে করাবে না। তোর মা তোকে যে জায়গায় বিয়ে করাবে সে জায়গা থেকে তোর মা অনেক টাকা পয়সা নেবে, অনেক টাকা পয়সা অনেক কিছু নিয়ে তারপর তোকে বিয়ে করাবে। এরকম কোনো কাজের মেয়েকে তোর মা তোকে বিয়ে করাবে না। আমি তখন বললাম, জেঠু, আমি না তোমার সন্তান, তুমি তোমার দায়িত্ব নিয়ে আমাকে বিয়েটা করাই দাও না। আমি ওরে পছন্দ করি, লিসারে পছন্দ করি, আমি ওরে বিয়ে করতে চাই। আমার জেঠি বলে, না রে বাবা, তুই আর ঝামেলা করিস না, এই বুড়ো বয়সে আমি মরতে বসেছি, এই বয়সে এসে তুই আর আমার কোনো ঝামেলা করিস না বাবা। আমি তখন জেঠুকে খুবভাবে ধরলাম যে জেঠু, আমি লিসাকে বিয়ে করব, কিন্তু কোনোভাবে জেঠু আমার কথা শোনে না। আমি তখন চিন্তা করলাম যে লিসাকে পেতে হলে আমার একমাত্র লিসার সাথে আমার প্রেমের সম্পর্ক তৈরি করতে হবে, এবং যদি আমি লিসার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করতে পারি তবেই লিসা যদি আমার জেঠুকে বলে, দেন জেঠু তখন আর পিছপা হবে না, উনি রাজি হবে। এই বলার পরে আমি তখন আস্তে আস্তে করে চিন্তা করতেছিলাম যে কেমন করে লিসার সাথে একটা প্রেমের সম্পর্ক তৈরি করা যায়।
এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন আমি লিসার জন্য একটা চিঠি লিখলাম। জীবনে এই প্রথম কারো জন্য আমার নিজের হাতের চিঠি লেখা। আমি আমার মনের মিদুলিতে জমে থাকা মনের কথাগুলো কলমের কালিতে সাদা কাগজে ধপধপ করে লিখতে শুরু করলাম এবং লেখার পরে এই চিঠিটা চিঠি আকারে আমি তখন জেঠুর হাতে দিলাম যে জেঠু এই চিঠিটা তুমি লিসাকে দিও। আমার জেঠু তখন হাসতে হাসতে বলে, তুই কি পাগল হয়ে গেলি? আমি কি ডাক পিয়ন? আমি বললাম আমি জানি না তুমি কি, তবে তুমি এই চিঠিটা লিসাকে দিও। এই বলার পরে আমি তখন জেঠুর ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছি। সন্ধ্যা তখন হয়েই গেছে, একটু পরেই হয়তো এশার আজান দিবে। ওই মুহূর্তে লিসা তখন আপনার খাবার নিয়ে জেঠুর জন্য আসছে, যা রাতের খাবার দিবে জেঠুকে। তো খাবার দেওয়া আসার পরে লিসা যখন খাবার নিয়ে আসছে, আমি তখন জেঠুর ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি তারা কি কথা বলে। একবার যা জেঠু লিসাকে বলতেছে যে লিসা, একজন আমাকে একটা চিঠি দিয়েছে, তো আমার তো চশমার পাওয়ার অতটা ভালো না, আর রাতের বেলাতে আমি খুব ভালোভাবে চোখেও দেখি না, তুই কি চিঠিটা পড়ে আমাকে একটু শোনাবি? যে লিসা তখন বলতেছে যে ঠিক আছে, আপনি যদি চিঠি এখন পড়তে না পারেন তাহলে দিনের বেলায় পড়বেন, সমস্যা তো নেই। আমার জেঠু তখন লিসাকে বলে যে না রে, আমার চোখের অবস্থা ভালো না, ছোট হাতের লেখার এরকম চিঠি পড়তে গেলে আমার চোখে অনেক সমস্যা হতে পারে, একটা কাজ কর চিঠিটা তুই পড়, আমি একটু শুনি। লিসা তখন চিঠিটা পড়তে শুরু করে এবং চিঠিটা যখন ও একটু পরে প্রায় 30 সেকেন্ডের মতো ও হঠাৎ করে চুপ হয়ে যায়। আমার জেঠুকে জিজ্ঞাসা করে যে জেঠু, এই চিঠি আপনাকে কে লিখছে? আর মনে হয় না তো চিঠি আপনার কাছে লিখছে, কারণ চিঠিতে তো আমার নাম লেখা। আমার জেঠু বলল, তুই চিঠিটা পড়তো, একটু একটু করে পড়, আমি চিঠিটা শুনি। লিসা তখন চিঠিটা পড়তেছিল এবং একইভাবে আমার ওই জেঠু তখন তখন চিঠির পড়াগুলো কানে নিচ্ছিল আর মুসকে মুসকে হাসতেছিল। আমি বেড়ার ফাঁক দিয়ে ওদের ওই দৃশ্যটা দেখেছিলাম। চিঠি পড়া শেষ, লিসা তখন জেঠুকে বলল যে জেঠু, চিঠি তো পড়া শেষ, পড়ে তো আপনাকে শোনালাম, এবার না হয় আমি চলে যাই, কারণ ওনারা খাওয়া দাওয়া করছে, তো আমার বাসায় অনেক কাজ আছে, কাজ করতে হবে। আমার জেঠু বলল, তুই চিঠির উত্তর দেওয়া যাবি না? লিসা তখন বলে, চিঠির উত্তর তো এখন দিব না, চিঠির উত্তর ভেবে চিনতে দিব। এই কথা বলার পরে লিসা চলে যাচ্ছে। জেঠু তখন ওই চিঠিটা লিসার হাতে ধরাই দিল। লিসা ঘরে চলে গেল। এরপর থেকে আমি খুব বেশি আর লিসার সামনে পড়ি না, কারণ ওর সামনে পড়লেই তো ও আমাকে চিঠির বিষয়ে জিজ্ঞেস করবে, চিঠির কথা বলবে। এই জন্য ভিতরেও অনেকটা ভয় কাজ করে যে ওর সামনে পড়লেই চিঠির কথা বলবে, এবং চিঠির বিষয়ে কথা বলতে গেলেই তো এক কথায় দুই কথা, দুই কথায় তিন কথা, আমি লজ্জা পাবো। এই জন্য আমি খুব বেশি আর ওর সামনে পড়ি না। এরকম করে 2-3 দিন পরে একদিন হঠাৎ করে লিসা জেঠুর জন্য খাবার নিয়ে আসছে। আমি ওই সময় জেঠুর করে আমি উঠে চলে যাব, ওই মুহূর্তে যেহেতু আমার হাত চেপে ধরছে। ধরার পর আমি বললাম, হাত ছেড়ে দাও, আমি বাইরে যাব। বলে, এখানে বয়, তোর সাথে কথা আছে। লিসা আসার পরে চলে যাচ্ছিস কেন? আমি বললাম, না না না, এমনি চলে যাচ্ছে, আমার কাজ আছে। বলে বস। তো বসলাম। বসার পরে জেঠু তখন লিসাকে বলতেছে, কিরে তুই যে ওই দিন চিঠি বললি, চিঠির উত্তর তো দিলি না। লিসা বলতেছে, চিঠির উত্তর একটাই না। আমার জেঠু তখন বলে, আমার ছেলে কি দেখতে শুনতে খারাপ? লিসা তখন বলে, দেখতে শুনতে ভালো আপনার ছেলে, কিন্তু আপনার ছেলে কি জানে না আমি কাজের মেয়ে? আমি বললাম, কাজের মেয়ে কখনো অপরিচিত একটা মানুষের এভাবে সেবা করে না। আমি যদি একটা বিয়ে করি, আমার বউ কখনোই আমার বরাবর এরকম সেবা যত্ন করবে না। আর আমি যদি তোমাকে বিয়ে করি, তাহলে সত্যিকার অর্থে আমার বরাবর এরকম একটা সেবা যত্ন পাবে মৃত্যু পর্যন্ত। শুধুমাত্র আমার জেঠুকে সেবা যত্ন করার জন্য, আমার বরাবর আদর যত্ন করার জন্যই আমি তোমাকে বিয়ে করতে চাই। ও বলে, ও তার মানে ওই বাসা থেকে এই বাসায় কাজের মেয়ে হিসেবে নিয়ে আসবা? আমি বললাম, না, কাজের মেয়ে কেন, বড়দের সেবা যত্নগুলো কি কাজের মেয়ে হয়ে যায়? ও তখন বলে, তুমি যদি আমাকে বিয়ে নাও করো, আমার সাথে তোমার সংসার নাও হয়, তাতেও কোনো সমস্যা নাই, আমি সারা জীবন জেঠুর সেবা করে যাব। জেঠু তখন একটা মুচকে এসে বলল, এরকম করে বড় কথা বলিস না, দেখা যাবে 2 দিন পরে কোত্থেকে কোন ছেলে এসে তোকে বিয়ে করে উড়াল দিয়ে নিয়ে চলে যাবে, এরপরে তুই আমার সেবা করবি কেমন করে? লিসা তখন হাসতে শুরু করে। জেঠু তখন বলল, বয়, তোরা দুজনে আমার 2 পাশে বয়। আমি তখন জেঠুর এক পাশে বসলাম, লিসা তখন জেঠুর আরেক পাশে বসলো। জেঠু তখন আমাদের দুজনের ঘাড়ে হাত রাখলো, দুজনের ঘাড়ে হাত রেখে বলল, তোরা দুজনে যদি এক থাকিস আমারও খুব ভালো লাগবে, এবং আমার দুনিয়াতে আর কেউ না যোগ। আমি জানি আমার যে সন্তানটা সাইফুল আসলে আমার সন্তান। সাইফুলের মা যখন আমাকে ছেড়ে চলে যায়, তখন সাইফুলও কিন্তু তার মায়ের পেটে ছিল। এটা হয়তো সাইফুলের মা এখন স্বীকার করে না, কিন্তু এটা আর কেউ না জানলেও আমি জানি, কারণ আমার রক্ত যদি না হতো তাহলে ও আমার এতটা কাছে আসতো না। কই, ওর তো আরও 3টা ভাই আছে, আরও বোন আছে, তারা তো আমার কাছে আসে না, ওই তো আসে। আমার ছেলের দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই, তুমি আমার ছেলের দায়িত্ব নিবা।
লিসা তখন নিচের দিকে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না, গম্ভীর চোখে নিচের দিকে তাকিয়ে আছে আর জেঠুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। একটা সময় লিসা চোখের পানি ঝেড়ে দিল, কান্না করতে করতে জেঠুকে বলল, আপনি তো জানেন আমি একটা ঘরের কাজ করে, আমি একজন কাজের মেয়ে, এবং কাজের মেয়েকে আপনার ছেলেকে আপনি বিয়ে করেই কেন তার জীবনটা নষ্ট করতে যাচ্ছেন? আপনি চাইলে তো সম্ভ্রান্ত পরিবারের কোনো শিক্ষিত মেয়েকে আপনার ছেলের বউ হিসেবে নিয়ে আসতে পারেন, সেটা না করে আপনি কেন আমাকে আপনার ছেলের বউ বানাতে চান? আমার বরাব্য তখন ওর দিকে তাকিয়ে বলল, কেন আমার ছেলেকে একটু আগে বলে নাই? তো এরপর লিসা বলল, ঠিক আছে, আপনি যদি এরকম করেই বলেন, আমার আর কি করার, আমি আপনার কথা তো আর ফেলতে পারবো না। এই বলে লিসা তখন ঘর থেকে বেরিয়ে যায়। আমার বরাব্য তখন আমার কপালে হাত দিয়ে, আমার মাথায় হাত দিয়ে বললো, কিরে বেটা, কাজ তো করে দিলাম, বাবা না হয়েও তোর বাবার দায়িত্ব পালন করলাম। আমি বললাম, কে বললো বাবা না? একটু আগে না তুমি লিসারে বললা যে আমি যখন আমার মায়ের পেটে তখন আমার মা তোমাকে ছেড়ে গেছে, তাহলে তো আমি তোমারই সন্তান। আমার বরাব্য তখন আমার দিকে তাকিয়ে থেকে বলে, এই চরম সত্যটাই আমি পৃথিবীর কাউকে বলতে চাই না। আমি বললাম, আচ্ছা বরাব্য, তাহলে কি হবে? বরাব্য বলে, দেখ, তোর আম্মা এই বিয়েটা কখনোই মানবে না এবং এটা কখনোই সম্ভব না। তো আমি একটা কাজ করতে পারি, আমি গোপনে তোদের বিয়েটা পড়াই দিতে পারি এবং পরিবেশ পরিস্থিতি সব কিছু যদি অনুকূলে থাকে, দেখে শুনে বুঝে এরপরে এই বিয়েটা পাবলিক করতে হবে, মানে তোর মাকে বা পরিবারের অন্য মানুষদেরকে জানাতে হবে। অন্যথায় এখনই যদি এই বিয়ের বিষয়টা তুই জানিয়ে দেস, তাহলে পরিস্থিতি এরকম হয়ে যাবে, হয়তো তোকে এই ঘর থেকে তারা তাড়িয়ে দিতে পারে, তোকে বের করে দিতে পারে, কারণ তোর ভাইয়েরা আর তোর বাবা মা তারা খুবই ডেয়ারিং পার্সন, তুই তাদের মতো না। আমি তখন জেঠুরে বললাম যে, জেঠু, এরকম কোনো কিছুই হবে না, তুমি আমার উপরে বিশ্বাস রাখো, সব কিছু হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে। জেঠু আমাকে তখন বলল, হ্যাঁ, তুই ভেবেচিন্তে দেখ এবং যেটা ভালো হয় সেটাই। এরকম করে আমার তখন লিসার সাথে একটা মিষ্টি প্রেমের সম্পর্ক শুরু হয়। চিঠিপত্রের মাধ্যমে আমাদের রিলেশনটা সামনের দিকে অগ্রসর হতে থাকে। লিসা আমার জন্য চিঠি লেখে, আমি ওর জন্য চিঠি লেখি। এরকম করতে করতে আমাদের প্রায় 3 থেকে 4 মাসের মতো কেটে যায় এবং 3-4 মাস পরে আমি চিন্তা করলাম যে আমি লিসাকে বিয়ে করে ফেলবো, এভাবে আর ওকে আমি ঝুলিয়ে রাখবো না, কারণ একটা পাপও হচ্ছে, ওর সাথে আমি এরকম চিঠি লিখতেছি, ওর হাত ধরাধরি করতেছি, আবার রাতের বেলা আমরা ঘুরে বেড়াইতেছি, আমাদের মাঝে অনেক ভালো ভালো স্মৃতি জন্ম হচ্ছে। কোনো না কোনো কারণে, আল্লাহ না করুক, যদি লিসার সাথে আমার সারাসারি হয়ে যায়, তাহলে কিন্তু আমি ওকে বাঁচবো না। আমি ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। সে জায়গা থেকে আমি তখন জেঠুরে বললাম যে, জেঠু, আমাদের বিয়েটা করাই দাও, আমরা বিয়েটা করিয়ে ফেলি। তো একটা পর্যায়ে আমাদের এই বাড়িটি এরকম একটা বাড়ি ছিল, কেউ কাউকে সন্দেহ করতো না। এই যে লিসার সাথে আমার এত মাখামাখি, লিসা আমার দাদুর ঘরে, আমার বরাব্বর ঘরে আসতো, বা আমি লিসার সাথে এখানে সেখানে ঘুরতাম, এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো কিছু মনে করতো না। যাই হোক, একদিন জেঠু আমারে বললো, তুই কি বিয়ে করার জন্য প্রস্তুত? আমি বললাম, হ্যাঁ, আমি প্রস্তুত। জেঠু আমারে বললো, তাহলে তুই তোর কাগজপত্রগুলো সব কিছু নিয়ে, আমাদের এখানে একটা বাজার আছে, আমার বললো ওই বাজারে তুই থাকবি, আমি দিনের 11টা থেকে 12টার মধ্যে লিসাকে নিয়ে ওই বাজারে আসবো। আমি বললাম, ওই বাজারে কেন আসবা? যেটা বলে, ওই বাজার থেকে আমার এক পরিচিত কাজীর অফিসে তোদেরকে নিয়ে যাব এবং সেখানে আমি নিজে বসে তোদেরকে বিয়ে পড়াই দিব। যেটার কথা শুনে আমি আনন্দে উৎফুল্লিত হয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই, তোমার কথাই রইল, আমি তাহলে চলে যাই। এরপরে আমি চলে গেলাম ওই বাজারে। বাজারে যাওয়ার পরে জেঠুর জন্য অপেক্ষা করতেছি এবং আমার জেঠুর কাছে কিন্তু কোনো মোবাইল ফোন ছিল না, উনি ফোন ইউজ করতো না, যদিও আমার কাছে একটা মোবাইল ফোন ছিল। পরে 12:30টার দিকে দেখলাম যে জেঠু রিক্সা করে লিসাকে নিয়ে আসতেছে। তো উনি কি বলে লিসাকে নিয়ে আসছে, আবার উনি অনেক সময় লিসাকে নিয়ে বাইরে যাইতো, লিসারে জামা কাপড় কিনে দিত, এটা ওইটা কিনে দিত, কারণ মসজিদ থেকে আমার আমার ওই বরাব্বকে একটা মানে অ্যামাউন্ট দেওয়া হতো, মানে আল্লাহর হস্তে যে টাকাটা মসজিদে উঠতো না মাসে মাসে, এটা হুজুরের বেতন বা মসজিদের খরচ শেষে বাকি টাকাটা আমার জেঠুকে দিত। যদিও ওই টাকা জেঠু নিতে চাইতো না, তারা জোর করে আমার জেঠুকে দেওয়া যাইতো। পরে বাজারে আসলো লিসা এবং আমার এই বরাব্ব, মানে আমার জেঠু। আসার পরেই তারা তখন একই সাথে আমরা তখন একটা সিএনজি ঠিক করলাম এবং সিএনজি যোগে আমরা বড় বাজারে রওনা দিলাম। বড় বাজার মানে হচ্ছে আমার জেঠুর ওই বন্ধুর বাড়িতে, ওই কাজীর বাড়িতে। এবং কাজীর বাড়িতে যাওয়ার পরে জেঠু তখন আমার বিয়ের কাজ শুরু করলো এবং আমার আব্বুর মানে আমার জেঠুর ওই বন্ধু তখন উনি বিয়ের সমস্ত কিছু ঠিক করলো এবং ওই কাজী অফিসেই মাত্র 2 লক্ষ টাকা কাবিনে আমার লিসার সাথে বিয়ের কাজ সম্পূর্ণ হলো। এবং বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই আমরা তখন চলে আসলাম, মানে ঘরের মধ্যে আসলাম, বাড়িতে আসলাম। আসার পরে আমি জেঠুকে বলতেছি, জেঠু, আজকে তো আমি বিয়ে করছি, আজকে তো আমার বাসরাত হওয়ার কথা, তো আমার বাসরাত কি হবে না, আমার বাসর ঘর কি হবে না? আর জেঠু আমাকে বলতেছে, তুই কি পাগল হয়ে গেলি? বিয়েটাই তো করাইলাম অনেক চুরি করে, তাহলে বাসর হবে কেমন করে? আমি বললাম, না জেঠু, আমার বাসর হইতেই হবে, আমি বাসর করব। তো এরকম করে জেঠুর সাথে কথাবার্তা বলতেছি, বলে আমি তখন দেখলাম যে না, বাসর তো আর হবে না, আমি রাতের বেলা ঘুমাই গেছি।
আপনার ঘুমায় গেছি, কারণ সারাদিন তো ক্লান্ত ছিলাম, জার্নি করছি, এই জায়গায় ওই জায়গায় দৌড়াদৌড়ি করছি। এই জন্য শরীরটা অনেকটা মানে ঘামায় গেছে, ক্লান্ত হয়ে গেছে। আমি তখন ঘুমিয়ে পড়ছি। রাত্রি প্রায় 11:30 কি 12টার দিকে জেঠু এসে আমারে ডাকতেছে। তা জেঠু যখন আমারে ডাকতেছে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, জেঠু আমারে ডাকতেছে কেন? আমি তখন দরজা খুললাম, খুলে বললাম, কী হয়েছে বুইরা, এত রাতের বেলায় ডাকাডাকি করতেছো কেন? বলে, তোর সাথে কথা আছে, আয়। তা আমার জেঠু মানে বরাব্বর যে আমাকে ডাকে, আমার সাথে কথা বলে, মানে এই জিনিসগুলো কিন্তু আমার মা ভালোভাবে নেয় না, এবং মা এগুলোতে খুব বেশি রাগান্বিত এবং আমার সাথে খুব দুর্ব্যবহার, খারাপ ব্যবহারও করে। তো কী আর করা, আম্মাকে ম্যানেজ করেই আমার ওই বরাব্বর সাথে আমার সম্পর্কটা। তা আমাকে ডাকলো, ডাকার পরে আমি ওনার ঘরের কাছে গেলাম, এবং ঘরের ভিতরে ঢোকার পরে ওনার ঘরে 2টা রুম ছিল। ভিতরের রুমটাতে যাওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম। এরকম দৃশ্য মনে হয় আমার জীবনে আমি আর কখনোই দেখিনি। একটা ঘরের ভিতরে আলোক সজ্জিত করে ওই ঘরটাকে বাসর ঘরের মতো করে তৈরি করেছে, এবং সেই বাসর ঘরে লাল বেনারসির শাড়ি পরে বাসর ঘরের ভিতরে আমার বউ লিসাকে সাজিয়ে রেখেছে নববধূ সাজে। আমি দেখার পর অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, এটা কীভাবে সম্ভব? যেটা আমার বললো, কোনো কথা নাই, তোর আম্মারে বলে আয় যে তুই আজকে আমার সাথে ঘুমাবি। আমি বললাম, তো এটা কোনো কথা? আমি যেটু বললো, যা যা বলছে তাই কর। পর আমি মারে গিয়ে বললাম যে মা, যেটুর নাকি শরীর খারাপ, আমি আজকে ওনার সাথে ঘুমাবো। মা তখন খুব রাগ করে আমারে বলে যে তুই মরতে পারোস না, ওই বুড়ির সাথে তুইও মর। এইটা বলার পর আমি তখন চলে আসলাম। আসার পরে বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘরে ঢুকে তো আমি খুব অবাক। আমি লিসাকে এভাবে দেখে আমি বললাম যে কী হয়েছে, মানে এইটা কীভাবে সম্ভব, এবং এটা কী করে হলো, যেটা তোমাকে কীভাবে বউ বানালো, কীভাবে এখানে আনলো, এত গয়নাগাটি, এগুলো কোত্থেকে কী? আমার মাথায় তো কিছুই আসতেছে না। এই সামান্য ক্ষণের ভিতরে এরকম একটা ঘটনা কীভাবে ঘটলো? লিসা তখন মুচকি হেসে মাথা থেকে ঘোমটাটা সরিয়ে আমাকে বলে, তোমার ওই বরাব্বো আসলেই তোমার বরাব্বো। আমাদের মানে ওদের লিসার যে ম্যাডাম আছে, মানে যে যে ঘরেও কাজ করে, ওই মহিলাকে আমার বরাব্বু নাকি ডাকাইছে। ডাকিয়ে ওই মহিলার কাছে বরাব্বুর সব কিছু বলছে যে এমন এমন ঘটনা, এই কিছু সব কিছু জানাইছে। জানানোর পরে ওই বৃদ্ধ মহিলা নাকি আমার বরাব্বুর কথায় সাড়া দিছে, এবং বরাব্বু ওই বৃদ্ধ মহিলাকে বলছে যে বিষয়টা আপনি এখনই জানাজানি করেন না, কারো কাছে বললেন না, এটা বললে এখন খুব সমস্যা হয়ে যাবে, বিষয়টা এখন ধামাচাপা দিয়ে রাখেন। আপাতত যেহেতু তাদের আজকে বিয়ে হয়েছে, আপনি বাসর ঘরের একটা ব্যবস্থা করেন। ওই বৃদ্ধ মহিলা নাকি আমার যেটুকে বললো যে আমার ঘরে তো করা যাবে না, কারণ আমার ঘরে তো অনেক লোকজন, অনেক মানুষ টানুষ আছে, তো তারা যদি দেখে ফেলে তাহলে তো এটা সাইফুলের মায়ের কানে চলে যাবে। তো আমার জেঠু বললো, আমার তো 2টা রুম, একটা রুমের ভিতরে আপনি ব্যবস্থা করেন। তো আমার জেঠু এবং ওই বৃদ্ধ মহিলা মিলেই নাকি এত সব আয়োজন করেছে, এবং রাতের বেলায় বউ সাজিয়ে লিসাকে আমার ঘরে এনে দিয়েছে। আমি তখন এতটাই শান্তি পাইলাম যে শান্তির বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আমার কলিজাটা শীতল হয়ে গেল, মনটা আনন্দে ভরে গেল, আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। যাই হোক, লিসার সাথে শুরু হলো আমার মিষ্টি একটা বাসর ঘর, এবং বাসর শেষ করতে পারলাম না। ফজরের আগে আগে আমি এখান থেকে উঠে গিয়ে লিসাকে বের করে দিলাম, লিসা চলে গেল, এবং আমি আমাদের জেঠুর সাথে শুয়ে পড়লাম। এরকম করে লিসারে আমি আমার জেঠুর ঘরে, মানে আমার বরাব্বর ঘরে মাঝে মাঝে লিসা আসতো, আমি ওর সাথে রাতের বেলায় থাকতাম, এবং দিনের বেলায় আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম করে করে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিল। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে লিসা তখন প্রেগনেন্ট হয়ে যায়, মানে বেবি কনসেপ্ট করে। ও যখন বেবি কনসেপ্ট করে আমি তখন চিন্তা করলাম, বিয়ের বিষয়টা তো কেউ জানে না, আমার মাও জানে না, এবং এখন শুধুমাত্র 2টা মানুষ জানে। একটা হচ্ছে আমার জেঠু, মানে আমার বড়াব্বা, আর আরেকটা হচ্ছে যে ও যে ঘরে কাজ করে ওই ঘরের ম্যাডাম, মানে ওর বড় ম্যাডামে। অ্যান্ড বিষয়টা তো আর কেউ জানে না। তা এখন যে ও বেবি কনসেপ্ট করছে, এখন আমি কি করব? বাচ্চা তো হয়ে গেছে। তো আমি প্রথমে বিষয়টা আমার জেঠুকে জানাইলাম যে জেঠু, এই ঘটনা, ওর ঘরে তো মানে ওর পেটে তো বাবু চলে আসছে, এখন আমি এই পরিস্থিতির মধ্যে কি করতে পারি? আমি কি বেবিটাকে নষ্ট করে ফেলবো? এই কথা যখন আমি জেঠুরে বললাম, জেঠু তখন অনেক বড় বড় চোখ করে আমার দিকে তাকাইলো। তাকে আমারে বলতেছে, তুই এটা বললি কি? এটা তুই কি বললি? আমি কি বাচ্চা নষ্ট করার জন্য তোকে মেয়েটাকে বিয়ে করাইছি? আমি বললাম, জেঠু এখন মানে কী করব, কারণ এটা তো মা জানে না এবং লিসার পরিবারের কেউই জানে না। এখন বিষয়টা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো মহা কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি তো আম্মাকে ভালো করেই চিনো। উনি আমাকে বলে, এত বছর ধরে লিসার সাথে সংসার করতেছিস, তারপরেও কি তোর মায়ের উপরে তোর ভয় কাটে নাই? এখনও তুই তোর মাকে ভয় পাচ্ছিস? আমি বললাম, না জেঠু, তুমি তো আমাকে ভয় পাইতে বাধ্য করাইলা, আমি তো ভয় পাই নাই। আমার জেঠু বলে, তোর মনে কি সেই সৎ সাহস আছে তোর মায়ের কাছে সব কিছু বলে দেওয়ার মতো? আমি বললাম, থাকবে না কেন, অবশ্যই আছে। আমার বরাব্বু তখন আমাকে বললো, ঠিক আছে, তাহলে তুই তোর মায়ের কাছে বলে দে যে তুই লিসাকে বিয়ে করেছিস, বাকিটা আমি সামলে নিব।
এরপরে আমি তখন একদিন রাতের বেলায় খাবার খাচ্ছিলাম ঘরে বসে, মা আর আমি, আর আমার ছোটো বোনটা আছে। পরে আমি বললাম, মা খাবার খাওয়ার পরে তোমার সাথে আমার একটু কথা আছে। আসলে মার সাথে কিন্তু আমার খুব বেশি কথা বলা হয় না, কারণ মা সবসময় আমার কাছ থেকে দূরে থাকে। আমি ওইভাবে মায়ের সাথে খুব বেশি দূর মিশতে পারি না, কথা বলতে পারি না। তো সেদিন আমি বললাম যে তোমার সাথে আমার কথা আছে, তুমি একটু আমাকে সময় দিও। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি ঘরে গেলাম, দেখলাম মা বাবারই নিয়ে শুয়ে আছে। মারে ডাক দিলাম, মারে বাইর করছি। বাহির করে মায়ের তখন বললাম যে মা, এই ঘটনা, আমি এরকম একটা কাজ করছি। এবং এইটা বলা মাত্রই আমার মা মুহূর্তের মধ্যে আগুনের মতো খেপে গেল এবং কষেই আমার ঘালে একটা চর বসাই দিল। এবং এমন জোরে চর দিল, চর দিয়ে আমার মা আমার জেঠুর ঘরে ঢুকে গেল, মানে জেঠুর ঘরের ওইদিকে গেল, আমার বরাব্বার ঘরের ওইদিকে। আমি বললাম, তোমার পায়ে ধরে তুমি ওইদিকে যাও না, তুমি কোনো ঝামেলা করো না। এই রাতের বেলায় সব মানুষ ঘুমাইতেছে, তুমি কাউকে ঘুম থেকে জাগাও না, তোমার দুইটা পায়ে ধরি। কিন্তু আমার মা তখন আমার কোনো কথাই শুনলো না। একটা লাথি মেরে আমার ঘরের জেঠুর, মানে আমার ওই বরাব্বুর ঘরের দরজাটা ভেঙে ফেললো। এবং ভেঙে ফেলে আমার মা ঘরে ঢুকে আমার বরাব্বুকে অগত্য ভাষায় গালাগালি করতে শুরু করলো। এবং এত নোংরা বিশ্রী গালাগালি আমি আমার জীবনেও শুনি নাই, যে একটা মানুষ, একটা মহিলা এইভাবে গালাগালি করতে পারে। জেঠু তখন বলল, তুমি শান্ত হও, তুমি তোমার স্বামীর কাছে যাও, দিনের বেলায় আইসো, এটা নিয়ে আমি কথা বলতে পারবো। আমার জেঠুর কোনো কথাই আমার মা শুনলো না। এবং যখন এইভাবে জেঠুর ঘরে ঢুকে আমার মা অকথ্য ভাষায় গালাগালি করে কথা বলতে শুরু করলো, চারপাশ থেকে তখন মানুষজন আসতে শুরু হলো। এই বাড়ি ওই বাড়ি থেকে বিভিন্ন ধরনের মানুষরা আসতে শুরু হলো। সবাই তখন আসলো। আসার পরে মুহূর্তের মধ্যে আমার আম্মা সবার কাছে বিচার দিতে শুরু করলো। সবার কাছে বিচার দিল এবং সেখানে একটা বৈঠকের মতো বসে গেল। আমার আব্বাও তখন খুব ক্ষেপে গেল, যিনি আমার আব্বা, তিনি খুব ক্ষেপে গেল। তিনি আমার বরাব্বুকে মারার জন্য গেল, যে বুইরা তোরে ঘরে জায়গা দিছি, ঘরে রাখছি কি এই ধরনের আকাম কুকাম করার জন্য? তুই কার অনুমতিতে আমার বড় ছেলের তুই বিয়ে করাইলি? কারে জিজ্ঞেস করে তুই বিয়ে করাইলি? এত বড় সাহস তোরে দিল কে? আমার বরাব্বুকে মারার জন্য তখন আমার মা এবং আমার বাবা দুজনেই উঠে পড়ে লাগছে, ওনাকে মারতে যাবে। আমার জেঠু তখন বলল, ঠিক আছে, আমি যেহেতু বিয়ে করাইছি, এটা তো আমার অপরাধ হয়েছে, আমার অন্যায় হয়েছে, ঠিক আছে, আমি অন্যায় স্বীকার করলাম, তোমার সাথে আমি এই বিষয় নিয়ে কালকে কথা বলবো। আমার আম্মা বলে, না, কালকে কথা না। আমার আব্বারে বললো, তুমি এখনই যাও, মেম্বারকে ডেকে নিয়ে আসো, মেম্বারকে ডেকে নিয়ে আসো, এটা দিয়ে আমরা কালকে পর্যন্ত অপেক্ষা করব না। আজকে রাতের মধ্যেই এই লিসা কাজের মেয়ের সাথে আমার ছেলের একটা ছাড়াছাড়ি করে ফেলবো, এটা আর রাখবো না। ওই মেয়ের সাথে আমার ছেলে আর থাকতে পারবে না, এটা কোনোভাবেই সম্ভব না। এটার একটা ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাব, এটা আমি রাখবো না। মা এরকম করে চিল্লাফিল্লা করতেছে। আমার বাবা দৌড়ে গিয়ে মেম্বারকে ঘুম থেকে জাগায় নিয়ে আসছে। মেম্বারও তখন আসলো এবং ওইখানে একটা দরবারের মতো হয়ে গেল, একটা সালিশের মতো হলো। আমার জেঠু তখন তার চোখের পানিগুলো টপ টপ করে ফেলতেছে চেয়ারে বসে বসে। আমার মা তখন বলতেছে, তার এত বড় সাহস হয় কি করে যে আমার ছেলেকে সে এক কাজের মেয়েকে বিয়ে করাই দিল? আমি এটা কোনোভাবেই মানতে রাজি না। সবাই তখন আমার জেঠুকে, মানে আমার বরাব্বুকে গালাগালি করতেছে যে আপনি একটা বয়স্ক মানুষ হয়েছেন, বৃদ্ধ মানুষ হয়েছেন, আপনার কি দরকার আরেকজনের ছেলেকে আপনি বিয়ে করাই দেওয়ার? আপনার এটা কি দরকার? আপনি আল্লাহ বিল্লাহ করবেন, মসজিদের ফাউন্ডেশন থেকে আপনাকে কিছু টাকা দেওয়া হয়, সেই টাকায় আপনি খাবেন, আপনি চলবেন ফিরবেন, কিন্তু সেটা না করে আপনি এটা কেন করলেন? কি কারণে আপনার এত বড় ক্ষমতা হয়ে গেল যে আপনি এটারে বিয়ে দিয়ে দিলেন ছেলেটারে? কি করে দিলেন? আমার জেঠু তখন মাথা উঠাইয়া সবার কাছে বলল, আপনাদের প্রায় এখানে যারা বিয়ে করেছেন অনেকেরই তো সন্তান আছে, আপনারা যে আপনাদের সন্তানকে বিয়ে করান, এটা কি কোনো অন্যায়, কোনো অপরাধ? সবাই তখন বলে যে না, যদি আমার সন্তান হয়ে থাকে আমি বিয়ে করাবো, তাতে কার কি? আমার জেঠু, মানে আমার বরাব্বু তখন এই প্রথম মাথা উঠিয়ে আমার মায়ের বিপরীতে গিয়ে উনি তখন বলল, ঠিক এটাই যদি হয়ে থাকে তাহলে আমিও আমার ছেলেকে বিয়ে করিয়েছি, আমি কাউকে জিজ্ঞেস করা প্রয়োজন মনে করিনি, তাই আমার ছেলেকে বিয়ে করাইছি। মুহূর্তের মধ্যে আমার বাবা, মানে আমার বরাব্বুর ছোট ভাই, তিনি লাফ দিয়ে উঠে বলতেছে, ছেলে আমার, আপনি বিয়ে করান কেমনে? ছেলে আমার, আপনি বিয়ে কিভাবে করান? এই কথা বলা মাত্রই আমার জেঠু তখন তার ছোট ভাই, মানে আমার বাবার মুখের দিকে তাকাইলো, তাকায় বলতেছে, আরে গদ্দপ, এই পৃথিবীতে সন্তান কার এটা একমাত্র বলতে পারে তার মা। এটা এটা তোর সন্তান কি না এটা বলতে পারবে তোর স্ত্রী। তোর স্ত্রী তো তোর সামনেই আছে, তারা জিজ্ঞেস কর যে সাইফুল ইসলাম কার সন্তান। সাইফুল ইসলাম কার সন্তান এটা তোর স্ত্রীকে জিজ্ঞেস কর। আর যদি তোর স্ত্রী এখনও মিথ্যে বলে, আমি আগামী দিন সকালবেলা ভোরে মেম্বার সাহেব সহ গ্রামের সমস্ত লোকজনদেরকে নিয়ে আমি সাইফুলের সাথে আমার ডিএনএ টেস্ট করাবো। যদি আমার সাথে সাইফুলের ডিএনএ মিলে যায় তাহলে তুই কী করবি? এই কথা বলা মাত্রই সবাই আমার মায়ের মুখের দিকে তাকাইলো।
সবাই আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। আমার আব্বাও তখন আম্মার মুখের দিকে তাকাইলো। আমার আম্মা তখন কোনো কথা বলে না। আমার আম্মা নিশ্চুপভাবে নিচের দিকে তাকিয়ে আছে। নিচের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলে না। আমার আব্বা বারবার জিজ্ঞেস করে, কী ব্যাপার, বড় ভাই যেটা বলতেছে এটা কি সত্য? আমি যখন তোমাকে বিয়ে করি আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে তোমার পেটে কোনো সন্তান আছে কি না। তুমি বলছো যে না, তোমার পেটে কোনো সন্তান নাই। এবং বিয়ের কয়েক মাস পরেই হঠাৎ তুমি বললা তুমি প্রেগনেন্ট এবং সাইফুল দুনিয়াতে আসছে। আজকে যে বড় ভাই এগুলো বলতেছে এগুলো কি সত্য? আমার জেঠি তখন ওখানে দাঁড়ায় বলল, তোরা তো বেয়াদব হইছিস, তোরা তো লজ্জা শরমের মাথা খাইছিস, তোদের তো শরম সব কিছু গেছে, সাথে সাথে আমার ইজ্জত সম্মানটা নষ্ট করিস না। এই যে কথাগুলো লোকজনকে রাতের বেলায় মধ্যরাতে ডেকে সবাইকে শোনাচ্ছিস, এতে কি তোদের মান সম্মান বাড়তেছে? এতে তো তোমার মান সম্মান বাড়তেছে না। এই কথা বলার পরে আমার মা তখন নিচের দিকে তাকিয়ে থাকে। আমার জেঠু, আমার বড়াব্বু তখন আছে, আমার আব্বা তখন ঘরে যাচ্ছিল। আমার মাকে বলল, এখানে আর নাটক করো না, ঘরের দিকে আসো। আমিও যখন মায়ের পিছে পিছে ঘরের দিকে যাব, ওই মুহূর্তে মা আমাকে মাঝ রাস্তায় দাঁড়া করাই দিল। দাঁড়া করাই দিয়ে আমাকে বলল, এই মধ্যরাতে তুই যেহেতু প্রমাণই করে দিলি তুই আমাদের সন্তান না, তাহলে তুই আর এই ঘরে আসবি না। তুই যারে বাবা ডাকছিস, যে তোর বাবা, তুই তার ঘরে যা। আমাকে মা আর আমার ঘরে ঢুকতে দিল না। আমি তখন ফিরে চলে আসলাম এবং আসার পরে আমি সারাটা রাত আমার বড়াব্বুর সাথেই ঘুমাইলাম। সারাটা রাত বড়াব্বুর সাথে ঘুমাইলাম এবং সকালবেলা আমার বড়াব্বু তখন গ্রামীণ একটা ছোটোখাটো অনুষ্ঠান করলো এবং ওনার কাছে যেটুকুন সামর্থ্য ছিল, ওনার সামর্থ্য অনুযায়ী উনি একটা ছোটোখাটো অনুষ্ঠান করলো এবং অনুষ্ঠান করে লিসাকে ওই ঘর থেকে আমার জেঠুর ঘরে, মানে আমার বরাব্বুর ঘরে বউ সাজিয়ে তখন আনা হলো। এবং ওই অনুষ্ঠানে আমার মা, আমার ভাই, আমার বোন কিংবা আমার বাবা কেউ ওই অনুষ্ঠানে আসলো না। ওরা কেউ অনুষ্ঠানে আসলো না। সম্পূর্ণ জেঠু তার মতো করে অনুষ্ঠানটা সম্পূর্ণ করলো এবং অনুষ্ঠান সম্পূর্ণ করার পরে এরপরে একই ঘরে আমি, লিসা আর জেঠু একসাথেই থাকতাম। তখন আর লিসা ওই ঘরে কাজ করে না, ওই ঘরের কাজ ছেড়ে দেয় এবং ওই ঘরের যিনি ম্যাডাম ছিল, মানে বড় ওই বৃদ্ধ মহিলাটা, তিনিও বললো যে তোমার যেহেতু বিয়ে হয়েছে, আমাদের যদি খুব প্রয়োজন হয় মাঝে মাঝে তোমাকে ডাকবো, তুমি আইসো, কিন্তু এখন তুমি তোমার স্বামীর সাথেই থাকো। এরপরে আমি, আমার জেঠু আর আমার বউ এক ঘরেই ভাঙা ওই ছোট্ট ঘরটাতে থাকতে শুরু করি এবং তার কিছুদিন পরে ওই ঘরের মানে ওই বাড়ির মধ্যখানে আপনার উঠানের মধ্যে আমার মা আর আমার বাবা মিলে বেড়া দিয়ে দেয়, মানে টিনের শক্ত করে প্রাচীর দিয়ে দেয় যাতে এই দিক থেকে ওই দিকে দেখা না যায়। আমি তখন আর আমার মাকে, আমার বাবাকে, আমার ছোটো ভাই বোনগুলোকে দেখতে পাইতাম না। পরে এই পাশে যেটুকু নিয়ে থাকতেছি, এখন তো আমাদের খাবার মানে 3টা মুখ হয়ে গেল, যেটুকুই তো পাশের ঘর থেকে খাবার এনে দেওয়া হতো। তো এখন এভাবে কয়েকদিন চলার পরে আমাদের হাতে আর কোনো টাকা পয়সা নাই, চলতে পারতেছি না, খাইতে পারতেছি না। এবং আমি তো আসলে ওরকম কোনো পরিশ্রমিক মানুষও না যে কোনো পরিশ্রম করে টাকা ইনকাম করতে পারি, এরকমও না। আমি তো সারা জীবনে মা বাবার কামাই খাইছি, তাদের কামাই রুজিয়ে খাইছি। আমি তো আর কোনো কাজ কাম করি নাই, সো আমি কোনো কাজ কামও করতে পারতেছি না। আমাদের সাংসারিক অবস্থা তখন খুব খারাপ হয়ে গেল। আমার বরাব্বু আস্তে আস্তে করে অসুস্থ হতে শুরু হলো, ওনারও ট্রিটমেন্টে টাকা পয়সার প্রয়োজন হয়। এর মাঝে নতুন বিয়ে করছি, বউয়েরও তো অনেক কিছু লাগে, অনেক জিনিসপত্র লাগে, এগুলো আমি কিনে দিতে পারি না, ওইগুলোর সাধ্য সামর্থ্য আমার নাই। আমি তখন খুব দুর্বল হয়ে পড়লাম যে আসলে কি করা যায়, মানে এই মুহূর্তে কি করতে পারবো, কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আমার চারদিক শুধু অন্ধকারে দেখতেছিলাম, আমি কোনো আলোর মুখ দেখতে পারতেছিলাম না। মনটা খারাপ লাগতেছিল যে এরকমটাই যদি হতো তাহলে বিয়েটা বা কেন করলাম। এমন করেই এদিক সেদিক ঘোরাফেরা করে অনেকগুলো মাস এরই মাঝে কেটে গেল। পরে আমার বড়াব্বু বলল, তুই কী সিদ্ধান্ত নিলি? এভাবে বউ নিয়ে কি বাইরে বাইরে ঘুরে ফিরে কি খাওয়া যাবে? কোনো না কোনো একটা কাজের সন্ধান তো করতে হবে, তুই কোনো একটা কাজ কর। আমি তখন বললাম যে জেঠু, আমি তো ওরকম কোনো কাজ পারি না, আমি তো মাঠে ঘাটে কোনো কাজ পারি না। পরে জেঠু আমার করলো কি, ওনার এক পরিচিত মানে দোকানে একটা কাজের, মানে দোকানে আমাকে কাজে দিল, মুদির দোকানে। ওইখানে 1-1.5 মাসের মতো কাজ করছি। এই নিয়েও আমার মা মানুষের কাছে অনেক কথাবার্তা বলতো যে দেখ, এখন আমার ছেলেরই নিজের ছেলে কইরে নিয়ে কাজ করাইতেছে, মানুষের দোকানে কাজে দিছে, এটা করছে ওইটা করছে, মানে আরও বিভিন্ন ধরনের বাজে কথা, খারাপ মন্তব্য আমাকে নিয়ে আমার মা করতো মানুষের কাছে, আমার জেঠুকে ছোটো করার জন্য। তো এইসব কথায় তো আমার কোনো কিছু যায় আসে না। আমি তখন আমার মতো করেই ওই মুদির দোকানে কাজ করি এবং একটা পর্যায়ে আমি আর কাজও করতে পারি না, মানে একদম সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়া লাগে এবং ওখানে গিয়ে কাজ করতে হয়, এরপর আবার চলে আসতে হয়, রাতের 12টা-1টা বাজে আসি, আবার সকালবেলা যাওয়া। এই পরিশ্রমটা কয়েকদিন করে আমি অসুস্থ হয়ে গেছি এবং খুবভাবে অসুস্থ হয়ে গেছি। আমার মা সেই তখনও মানুষের কাছে হেঁটে হেঁটে বলতেছে, দেখো আমার ছেলেটারে নিয়ে অসুস্থ বানাই দিছে, আমার ছেলেটা এখন মারা যাবে, এরকমভাবে মানুষের কাছে বলতো। এমন করতে করতে জেঠুর মাথায় গিয়ে যেন একটা আইডিয়া দিল, মানে একটা বুদ্ধি দিল
যে মনে হয় এরকম এরকম একটা ঘটনা, এই ছেলেটারে মনে হয় বিদেশ পাঠিয়ে দাও, মানে এরকম করে আমার জেঠুরে বলল। তো আমার জেঠু তখন সিদ্ধান্ত নিল যে আমার বিদেশ পাঠিয়ে দিবে, বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পনা করতেছে। তো বিদেশ পাঠাইতেও তো টাকার প্রয়োজন, ওভাবে তো টাকা পয়সাও হয় না, মানে টাকা পয়সাও নেয়, টাকা পয়সাও দিতে পারে না, বিদেশে তখন যেতে পারলাম না। একটা পর্যায়ে এরকম হলো যে আমি মানে কাজ কাম করতে না পেরে খুবই অসুস্থ হয়ে গেলাম, মানে কোনোভাবে আর কোনো কিছুই কন্টিনিউ করতে পারতেছিলাম না, মানে কিছুই কন্টিনিউ করতে পারতেছিলাম না। একটা পর্যায়ে আমি তখন বাধ্য হয়ে, আমার মা তখন একদিন আমার হঠাৎ করে টানাটানি শুরু করলো, বাড়ি আয়, বাড়িতে আয়, বাড়িতে আয়। আমি বললাম যে বাড়িতে আমি যাব, কিন্তু আমার বউ নিয়ে আমি যাব। এইভাবে ঘরের উঠানে তুমি টিন দিয়া, দুপাশে প্রাচীর দিয়া বেড়া দিয়ে দিলা, আমাদেরকে তুমি আলাদা করে দিলা, এখন তুমি ডাকতেছ, এগুলো কি? আমি যাব না। পরে আমার জেঠু মানে আমার বড় বামারে বলে, তোর মা যেহেতু ডাকে তোর বউ নিয়ে যাওয়ার জন্য, তুই বউ নিয়ে যা। তা আমি তখন কি করলাম, আমার ওই বরাব্বর কথা শুনে তখন আমি কি করলাম, আমার বউ নিয়ে গেলাম, কিন্তু মারে শর্ত দিলাম যে আমার মানে বরাব্বর জন্য খাবার দাবার আমি ঘর থেকে আনবো, তোমরা যা খাবা এটাই আমি বরাব্বরকে খাওয়াবো, এটা মানতে হবে। এবং আমাকে মেনে নিছো ভালো কথা, আমার বউরেও মানতে হবে। মা তখন সমস্ত কিছু মেনে নিল, কেন মেনে নিল এটা আমি জানি না। এগুলো মেনে নেওয়ার পর আমি তখন মায়ের কাছে গেলাম, যাওয়ার পরে এইভাবে সময়গুলো কাটতেছে ভাই। আমার মা তখন এখানে আসে, এই বাড়িতেই আসে, আমি তখন এইভাবেই পড়ে আছি। আমি তখন মাঝে মাঝে টুকিটাকি কাজ টাজ করি, এটা ওইটা করি, এরকম করে সময়গুলো কাটতেছে, খুব মানে দুঃখ দুর্দশার ভিতরে সময়গুলো কাটতেছে। এইভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মা হঠাৎ করে আমার একটা আইডিয়া দিল যে তুই যে কয়েকদিন আগে বললি বিদেশ যাবি, বিদেশ যাওয়ার কি কোনো কিছু করতে পারলি, বন্দোবস্ত কিছু হলো? আমি বললাম না, বিদেশ যাওয়ার বন্দোবস্ত হবে কেমনে, বিদেশ যাওয়ার টাকা কই পামো, টাকাও তো নেই আমার কাছে, টাকা পামো কোত্থেকে? আমার মা তখন বলে, একটা কাজ কর, তোর বরাব্বরে একটা বুদ্ধি দে। এই জিনিসটা কিন্তু আমার মা আমাকে শিখিয়ে দিচ্ছে। আমি তখন বললাম যে বরাব্বুকে কী বুদ্ধি দিব আমি? বলে তোর বরাব্বুরে বল, তোর বরাব্বুর বিটাটা, মানে আমার বরাব্বর কিন্তু কিছুই নাই, মানে জমি জমা সব কিছু বিক্রি করে তো মসজিদ বানায় ফেলছে, এখন শুধুমাত্র ওনার যে একটা ছোট্ট ঘর আছে, ওই ছোট্ট ঘরটাই ওনার অবশিষ্ট আছে। আমার মা বলে, তোর বরাব্বুরে বল এই ছোট ঘরটারে বিক্রি করে দিতে, মানে জায়গাটা বিক্রি করে দিতে, জায়গাটা বিক্রি করে তোর টাকা দিতে, তুই বিদেশ যা, বিদেশ গিয়ে এরপরে তুই টাকা পয়সা ইনকাম করে আয়। আমি তখন বললাম, তুই বরাব্বু যদি তার এই ছোট্ট জায়গা, মানে যে জায়গার মধ্যে উনি থাকে, এটাই বিক্রি করে দেয়, উনি থাকবে কই? আমার মা বলে, আমাদের ঘরের পাশে আমরা একটা ওনার জন্য একটা ছোটো ঘর বানাই দিব। এত বড় ওই জেঠুর ঘরটাও কিন্তু অনেক বড় ছিল আর কি, মানে বড় ছিল বলতে ওনার জায়গাটা খুব বড় ছিল। তাই এটা আমার মা শিখিয়ে দিল। শিখিয়ে দেওয়ার পরে আবার এটা বলার পর আমি তখন মারে বললাম, মানে ওইভাবে আমি চিন্তা করতেছি কী করা যায়। তার 2 দিন পরে আমি লিসার সাথে আলাপ করলাম। লিসাও তখন আমার মানা করলো যে না, এটা প্রয়োজন নাই, বরাব্বু মনে কষ্ট পাবে, তুমি এটা কইরো না, বা ওনার মনে খারাপ লাগবে আর কি, উনি যদি বিক্রি করে দেওয়ার তো তখনই তো দিত। আমি তারপরও কয়েকদিন পরে বরাব্বুর সাথে কথা বলতে বলতে একদিন কথাটা আমি উঠাইলাম। বিকালবেলা ওনার সাথে বসে থাকতে আমি বললাম যে বরাব্বু, তোমার তো এই জায়গাটার কোনো প্রয়োজন নেই, তুমি এই জায়গাটা দিয়ে করবাটা কি? এটা তো পড়েই আছে, তুমি কয়েকদিন পরে মারা যাবা, জায়গা তো আমরাই খাবো। একটা কাজ করো, তুমি তোমার এই জায়গাটা বিক্রি করে দাও, তোমার এই জায়গাটা বিক্রি করে আমার টাকা দাও, আমি বিদেশ যাই। পরে বরাবর আমার মুখের দিকে তাকায় বলতেছে, এই বুদ্ধিটা কি তোর মা তোকে শিখিয়ে দিছে? আমি খুব অবাক হয়ে গেলাম। আমি বললাম, তুমি কেমনে জানলা? আমার বরাব্বু তখন বলে যে তোর মায়ের মাথা ছাড়া অন্য কারো মাথা থেকে এরকম চায়না বুদ্ধি আসবে না, এটা আমি জানি। তাহলে বুঝি এই জন্য তোর মা তোকে বুঝিয়ে শুনি আমার ঘর থেকে নিয়ে গেছে এই কাজটা করার জন্য? আমি বললাম, আরে না বরাব্বু, তুমি এরকম কিছু মনে করো না, মা আমাকে এটা বললো আর কি। এখন তোমার যদি মনে হয় তুমি দিবা, তোমার জায়গা, এখন তোমার যদি মনে হয় তুমি দিতে পারো, আর না হলে না, আমার তো এটাতে কোনো রকমের দাবি নেই যে আমাকে দিতেই হবে। আমার বরাব্বু তখন আমার মুখের দিকে তাকায় বলে, বাবারে, এই সবই তো তোদের জন্য, তুই আমার একমাত্র ছেলে, এটা তোর মার সামনে আমি সেদিন প্রমাণ করে দিয়েছি। আমি বললাম, জিটু, সেদিন তুমি আব্বু ওই দিন তুমি বলছো। আমার আব্বু বলে, মানে বরাব্বু, আমি তখনও তাকে বরাব্বু করে ডাকি। তা আমাকে বল, আমি যদি সেদিন সেটা না বলি তাহলে তোর উপরে আর আমার উপরে এক বড় নির্যাতন হতো, এবং সেই রাতে আমি যদি এটা না বলি যে তুই আমার সন্তান, ওই দিনই লিসার সাথে তোর ছাড়াছাড়ি হয়ে যেত, লিসার সাথে তোর ছাড়াছাড়ি করে ফেলতো তোর মা। আমি এটা খুব ভালো করেই জানি তোর মা কী পরিমাণে ডেয়ারিং। তো এরকমভাবে আমি ওই দিন কথাবার্তা বলে চলে আসি। তার 2 দিন পরে যেটু মানে আমার বড় বাবা আমাকে ডাইকা বলতেছে, জায়গায় সম্পত্তির কাগজপত্র সব কিছু ঠিক করছি, তোর বাবা মারে বল লক্ষ্যজার জন্য কারা কিনবে এগুলা বিক্রি করে দিব। তা আমি বললাম যে তুমি কি এটা মন থেকে বলতেছো নাকি তোমার মনে কোনো কষ্ট আছে? আমার মনে কষ্ট নাই, কষ্ট তখন থাকবে যখন আমি দেখব তুই সুখে নাই, তুই সুখে থাকলে আমি সুখী।
পরে আমার জেঠু তখন জায়গাটা বিক্রি করবে, ওই যে আমার বউ লিসা যাদের ঘরে কাজ করতো তারাই তখন ওই জায়গাটা কিনে, মানে জেঠুর ওই জায়গাটা কিনে, যেহেতু ওনাদের ঘরের পাশে ছিল, পরে ওই জায়গাটা বিক্রি করে দিলাম। বিক্রি করে দেওয়ার পরে অনেকগুলো টাকা পাইলাম। টাকা পাওয়ার পরে সর্বপ্রথম আমাদের ঘরের পাশে একটা ছোট্ট ঘর আমার জেঠুরে বানাই দিলাম, বরাবরে বানাই দিলাম যে বরাবর ওই ঘরে থাকবে। এই ঘরটা বানাই দেওয়ার পরে আমার বরাবর তখন এই ঘরে থাকলো। আমি আম্মারে বললাম, আম্মা বরাবর কাছে তো টাকা আছে, এখন লোক পাবো কই? আমার মা তখন আমার আম্মার এক দূর সম্পর্কের ভাই সম্পর্কে আমার মামা হয়, ওই মামার সাথে কথাবার্তা বললো। তিনি তখন কাতারে থাকতো, ইনি কাতারে থাকতো। ইনি একটা অ্যামাউন্ট বললো যে প্রায় 5 লাখ টাকার মতো লাগবে, কাতারে একটা ভিসা আছে। তো আমার মানে বরাবর জায়গা বিক্রি করছে, মানে মোটামুটি অনেক টাকারই জায়গা বিক্রি করছে। তো ওনার কাছে 5 লাখ আছে। তো আমার আম্মা বললো ঠিক আছে, তাহলে পাসপোর্ট করে পাসপোর্ট পাঠিয়ে দেয়। দেন আমি তখন পাসপোর্ট করলাম, এবং পাসপোর্ট করার পরে ওই পাসপোর্ট তখন কাতারে পাঠিয়ে দিলাম। পাসপোর্টের কপি কাতারে পাঠাইলাম। পরে আমার ভিসাও লাগলো। মোটামুটি সব কিছু ঠিক হলো। বেশ কয়েক মাসের ভিতরে আমার সমস্ত প্রসেসিং ঠিক হয়ে গেল। ওই সময় আমার পরিবারটা কিন্তু অনেক সুখী একটা পরিবার হয়ে গেল। কোনো ঝামেলা রইলো না, কোনো প্রবলেম রইলো না। আমার জেঠুর খাওয়া দাওয়ারও কোনো সমস্যা হলো না। আমার মা আমার জেঠুকে খাওয়া দাওয়া করাচ্ছে, এবং আমাদের ঘরে জেঠু থাকতেছে। মোটামুটি সব কিছুই খুব ভালোভাবেই দিন রাতগুলো কাটতেছে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন আমি বিদেশে যাই, এবং আমি বিদেশে যাওয়ার পরে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার যে ভিসাটা, মানে আমাকে যে ভিসাটা দেওয়া হয়েছিল, মূলত ওই ভিসাটা একটা জাল ভিসা বলতে ওই একটা স্ন্যাপের উপরে কেমনে তারা মানে একটা ভিসার জায়গায় তারা 2টা ভিসা বানিয়ে ফেলে, এবং 2টা ভিসা বানিয়ে ফেলার পরে আমি যেই ভিসায় যাই এর আগে ওই ভিসা আরেকটা লোক যায়। যদিও আমি এয়ারপোর্ট ক্রস করে ভিতরে ঢুকতে পারি, কিন্তু ভিতরে ঢুকলে পরে আমার কোনো কফিল খুঁজে পাওয়া যায় না। মানে যিনি আমাকে স্পন্সর, যিনি আমার কফিলটা আমি খুঁজে পাই না। এবং কফিল খুঁজে পাওয়ার পরে দেখা গেল যে এই কফিল আমার না, অলরেডি আমার নামের উপর আরেকটা ভিসা অলরেডি হয়ে গেছে। ওই ভিসাতে লোকও আছে, তার কাগজপত্র হয়েছে। এখন এক ভিসা তো আর 2 জনের কাগজপত্র হবে না। এবার আর আমার কাগজপত্র হচ্ছে না, মানে আমার কাগজপত্র করতে পারতেছি না। মানে খুবভাবে কষ্টের মধ্যে আছি। পরে আমি মামারে বললাম যে মামা, এবং আমি পরিশেষে এটা জানতে পারলাম যে আমার মামাও কিন্তু জেনে শুনেই কাজটা করছে। মানে আমার ভিসাটা উনি আরেকটা দালালের কাছ থেকে কিনছে। যেই দালাল ভিসাটা বিক্রি করছে, ওই দালালও কিন্তু বলে দিছে যে ভিসাটা এরকম ভিসা, এয়ারপোর্ট ক্রস করে আমরা ভিতরে আনবো, কিন্তু এই ছেলের কাগজপত্র কিন্তু হবে না এই দেশে। আমার মামা কিন্তু এটা আমারে বলে নাই, আমার সাথে একটা মানে সিরিয়াসলি 2 নম্বরই করছে। এবং এও আমি শুনেছি যে ওই 2 নম্বরের ভাগ নাকি আমার মাও নিছে। মানে আমাকে বিদেশ পাঠাইতে যে টাকা খরচ হয়েছে, অল্প কিছু টাকা, মানে 2 লাখ টাকা ভিসাটা কিনছে টোটালি কথা যেটা। আরও 3 লাখ টাকা আমার মামার কাছে ছিল। ওই 3 লাখ টাকার অর্ধেক ভাগ কিন্তু আমার মাও নিয়ে গেছে মামার কাছ থেকে। সহ্য করতে পারলাম না, বিদেশে আসলাম। বিদেশ আসার পরে আমি তখন অবৈধ হয়ে গেলাম, মানে অবৈধভাবে থাকতে শুরু করলাম, অবৈধ হয়ে গেলাম। তো কী আর করবে, এখন অবৈধ হয়ে কাজ করা লাগতেছে, কারণ অনেক টাকা তো ঋণ করে আসছি, এবং মানে আমার বড় বউ আমাকে অনেক টাকা দিয়েছে। এরই মাঝে একটা সুখীর সংবাদ আমি পেলাম বিদেশে থাকা অবস্থায়, যে আমার বউ নাকি প্রেগনেন্ট হয়েছে। আমার বউ লিসা হচ্ছে বাচ্চা কনসেপ্ট করছে। তো এটা শুনে খুশি হলাম, আর আরও বেশি কষ্ট পাইলাম এটা শুনে, লিসার পেটে যে বাচ্চা হয়েছে ওই বাচ্চার বাবা নাকি আমার বড় জেঠু। আমার মা, মানে আমার বরাব্বর, আমার মা এই কথাটা লোকের কাছে, মানে গ্রামের বিভিন্ন লোকজনের কাছে বলে বলে বেড়াচ্ছে। মানে আমি বিদেশ যাওয়ার পরে আমার জেঠুর ঘরে, মানে আমার বরাবর ঘরে আমার বউকে যাইতে দিত না, লিসাকে যাইতে দিত না। লিসাকে টোটালি মানা করছে, তুই ওই ঘরে যাবি না, ওই বুইরার কোনো সেবা যত্ন করবি না। অনেকভাবে মানা করার পরেও লিসা আমার বরাবর ঘরে যাইতো, বরাবর সেবা যত্ন করতো। এবং ওই জায়গা থেকে যখন রাত বিরাতে ওনার ঘরে যাইতো, উনি তো বৃদ্ধ অসুস্থ মানুষ, তো রাতের বেলা ওনার ঘরে যাইতো, ওনার খাবার দাওয়ার ব্যবস্থা করতো, ওনাকে বিছনাপাতি করে দিয়ে আসতো, মাঝে মাঝে রাতের বেলা ওনার পা টিপে দিত। এই সুযোগে আমার মা তখন গ্রামে হেঁটে হেঁটে সবার কাছে বলতেছে যে আমার বউয়ের সাথে লিসা থাকে, মানে লিসা আমার বরাবর সাথে থাকে। আমার বরাবর এই জন্যই আমাকে লিসাকে বিয়ে করাইছে, যেন বুড়ো বয়সে তিনি লিসাকে নিয়ে থাকতে পারে, এবং লিসার সাথে তিনি একটা কী আর বলবো, এগুলো মানুষের সাথে আমার ইমুতে যখন কথা হইতো এলাকাতে বিভিন্ন লোকের সাথে, তারা তখন আমাকে বলতো যে তোর মা আমাদের কাছে হেঁটে হেঁটে এই সমস্ত কথাগুলো বলে, এই ধরনের কথা বলে, তুই নাকি এই কারণে বিয়ে করছিস, এখন তোর জেঠু নাকি তোকে এই কারণে বিয়ে করাইছে, তোর জেঠু নাকি মানে তোর ওই বরাব্বর নাকি তোর বউয়ের সাথে থাকে, এবং তোর বউয়ের পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চা নাকি তোর বরাবর বাচ্চা। তাহলে এত বছর বাচ্চা হইল না, তুই বিয়ে করলি, তাহলে এখন তুই বিদেশ যাওয়ার সাথে সাথে কেন বাচ্চা হয়ে গেল, তার মানে এটা তোর বরাবর বাচ্চা। এরকম করে লোকজন আমারে বলতো। আমারও ভাই খুব খারাপ লাগতো আর কি, মানে এত কষ্ট হইতো।
এটা আসলে মেনে নিতে পারতাম না। যাই হোক, অনেক মাস ধরে ওইখানে ছিলাম। থাকার পরে একদিন এক আরবির ঘরে কাজ করতেছি। তা আমি জানতাম না যে ওই আরবি যে শ্রোতা মানে পুলিশ, এটা আমি জানতাম না। তো কাজ করতে করতে ওর কাছে আমাদের কাজের টাকা যে আসছিল ওই কাজের টাকা চাইছি। চাওয়ার পরে সে বলে এত টাকা দিবে না, তার সাথে আমাদের যেই কন্ট্রাক্ট হয়েছে ওই কন্ট্রাক্টের টাকা সে দিতে রাজি না। তা বললাম, তোর সাথে আমাদের এত টাকা কন্ট্রাক্ট হয়েছে, তুই দিবি না কেন? ওই দিব না। হঠাৎ করে বলছে তোদের লেবার কার্ড দে, মানে আমাদের যে আইডি কার্ড। অ্যান্ড আমার তো লেবার কার্ড নেই। এখন আমার সে কলার চেপে ধরে ফেলছে। সে পুলিশ ছিল, শ্রোতা ছিল, আমি জানতাম না। আমাকে সাথে সাথে সেখান থেকে আমাকে থানাতে দিয়ে দিল। আমাকে প্রবাস জেল আছে, প্রবাস জেলে দিয়ে দিল। এবং প্রবাস জেলে আবার 2 মাস আমি প্রবাস জেলে ছিলাম। খুবই কষ্টের দিনগুলো কাটছে, এগুলো আসলে বললে অনেক কথা। প্রবাস জেলে 2 মাসে যত কষ্ট করছি, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন কোনো ভাইকে, আমার কোনো প্রবাসী ভাইকে প্রবাস জেলে না দেয়। প্রবাস জেলের মতো কষ্টের জেলার হতে পারে না। তো প্রবাস জেলে 2 মাস থাকলাম। 2 মাস থাকার পরে একেবারে ময়লা কাপড় চোপড় নিয়ে ঢাকা এয়ারপোর্টে আইসা পৌঁছাইলাম। সিলেট এয়ারপোর্টে আইসা পৌঁছাইলাম। ঢাকা থেকে সিলেটে আসছি বিমান যোগেই। পরে সিলেট থেকে বেরোইছি। বেরোয়ার পরে আমার কেউ রিসিভ করতে আসে না বা আমি কাউরে জানিও নাই। পরে বাড়িতে গেছি। বাড়িতে যেয়ে দেখি যে আমার মানে জেঠুকে আমার বউ গোসল করাইতেছে, উঠানের মধ্যে গোসল করাইতেছে। এবং আমার মা সবার কাছে বলতেছে, দেখ দেখ জামাই 2টা, একটারে গোসল করাইতেছে আর একটা আসছে, এখন 2 জামাইয়ের সাথে থাকবি কেমনে? মানে লিসাকে বলে, তোর তো এখন জামাই 2টা হইলো, 2 জামাইয়ের সাথে তুই থাকবি কীভাবে? একটা কাজ করিস, তুই মধ্যে ঘুমাইস, তোর 2 জামাইরে 2 পাশে রাইখা জড়াই ধরে ঘুমাইস। এই কথা বলতেছে। আমার তখন খুব খারাপ লাগতেছে। ঘরে গেলাম, মায়ের ঘরে গেলাম। দেখলাম যে মা বলে, বাইরো বাইরো, আমার ঘরে বাইরো, বিদেশ থেকে মায়ের খেয়ে আসছিস। এরকমভাবে আমি তখন যাওয়ার পর আমি বললাম যে মায়ের আমি খাইছি, মানে তোমার ভাই আমারে জাল বিষয় লয়ে গেছে, আমাকে জাল বিষয় তিনি নিয়ে গেছে। এবং আমাকে বিদেশ নেওয়ার পরে আমার ওই বিদেশে নেওয়ার টাকা তোমার ভাইই খাইছে। আমার কাছে সব প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, তোমার ভাই আর তুমি মিললে আমার টাকা খাইছো। আম্মা তখন আমার সাথে খুব দুর্ব্যবহার, খারাপ ব্যবহার। রাগের মাথায় আমি তখন আম্মার গায়ে হাত তুলে বসি, মানে সহ্য করতে পারিনি আর কি। হাতাহাতি করতেছি, সবাই আসলো, আইসা আমার বুঝালে যে কী করতেছিস। আমি বললাম যে উনি আমার সাথে এরকমটা করে কেন? তখন ভাই মাথাটা ঠিক নাই, মাথাটা তখন একেবারে গরম। একে তো বিদেশ থেকে মায়ের খেয়ে আসছি, তারপরে মা করে এরকম, জেঠুও খুব মন খারাপ করে রাখলো, আমি মায়ের খেয়ে আসলাম। এই অবস্থার ভিতরে আমার ভিতরে আমি জেঠুর কাছে খুব একটা যাইতাম না, জেঠুর সাথে খুব বেশি আমি কথা বলতাম না, আমি দূরে দূরে থাকতাম। মানে মনটা খুব খারাপ, ওই জেঠুর কাছে মানে বরাবর কাছেও যেতে ইচ্ছে করতো না। আমি বিদেশ থেকে আসার 2 মাসের মাথায় আমার বউ তখন বাচ্চা কনসেপ্ট করছে, মানে ওর পেটটাও বড়, বাবু হবে। এই অবস্থার ভিতরে 2 মাসের মাথায় আমার জেঠু হঠাৎ করে একদিন রাতে মারা যায়। মানে আমার বড় আব্বু মারা যায়। তো বিদেশ থেকে আসার পর আমি ওনার সাথে খুব বেশি একটা কথা বলি নাই। আমি ওনার কাছ থেকে একটু দূরে দূরেই ছিলাম। কেন জানি, আমি জানি না যে আমার ভিতরে কী জানি হয়েছে, যে ওনার সামনে যাইতাম না, ওনার কাছ থেকে একটু দূরে দূরে থাকতাম, ওনার সাথে একটু কম কথা বলতাম। মানে আমার ভিতরটাই জানি কেমন একটু অন্যরকম হয়ে গেল। উনি মারা গেল এবং মারা যাওয়ার পরে ওনার তো ওরকম কোনো সন্তানাদি বা কেউই নেই। আমি সহ আমার ভাইয়েরা মিলে তখন ওনার দাফন কাফনের ব্যবস্থা করলাম। তো দাফন কাফনের ব্যবস্থা করার পর একটা জিনিস খেয়াল রাখবেন, পকেটে যখন টাকা থাকে না তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। একটা পুরুষের পকেটে টাকা না থাকলে তার সব কিছুই তিতা লাগে। তখন আমার এই লিসাকেও ভালো লাগতো না। এই কারণে লিসাও তখন আমার আম্মার সাথে ঝগড়া করতো, আমার আম্মাও লিসার সাথে ঝগড়া করতো। বিদেশ থেকে মায়ের খাওয়া আসার পরে এই জেঠু মারা গেল, মানে বরাবর মারা গেল, এরপরেই পারিবারিক কলহর ঝামেলা এসব আমি আর নিতে পারতেছিলাম না। একটা পর্যায়ে এই ঝামেলার ভিতরে আমার একটা পুত্র সন্তান হয় লিসার ঘরে। এবং আমার ওই সন্তানটা হয় আপনার সন্ধ্যা 7টার দিকে। আমার সন্তানটা হওয়ার পরে আমার আম্মা একটা চিৎকার দেয়। মা চিৎকারে মনে হয় পুরো আকাশ মাটি সব কাঁপে উঠছে। ও গ্রামবাসী তোমরা আসো, তোমরা দেখা যাও, আল্লাহর গজব আল্লাহ দেখাই দিছে, আল্লাহর গজব আল্লাহ দেখাই দিছে। ও গ্রামবাসী তোমরা কে কোথায় আসো, দেখো দেখো। শুধু তাই নয়, আমার মা গিয়ে আমাদের মসজিদের ইমাম সাহেবের পর্যন্ত ধরছে, আপনার মাইকে বলেন এক অলৌকিক সন্তান হয়েছে আমার ছেলের ঘরে, গ্রামবাসী যাতে দেখতে আসে। আর আমার ওই ইমাম সাহেবও আমার মায়ের কথা শুনে তিনি মাইকে ঘোষণা দিয়ে দিল, এক অলৌকিক সন্তান হয়েছে সাইফুলের ঘরে, আপনারা গ্রামবাসীরা কেউ দেখতে চাইলে দেখতে আসেন। মুহূর্তের মধ্যে এই গ্রাম ওই গ্রাম বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ আমার বাড়ির উঠানে, শত শত মানুষ, ভাই মানুষ জায়গা দিতে পারি না, এত মানুষ আমার বাড়ির উঠানে চারপাশ থেকে চলে আসছে। আসার পরে সবাই আমার সন্তান দেখতে আসছে। মানে আমার সন্তানটা একটু বৃদ্ধ মানুষের মতো হয়েছে, মানে মৃতই হয়েছে, কিন্তু আপনার বয়স্ক মানুষের মতো, মানে চোখগুলো এরকম বয়স্ক মানুষের মতো, চামড়াগুলো কুচকানো, মনে হয় যেন মুখের মধ্যে আপনার কেমন কেমন সাদা সাদা দাড়িও দেখা যাচ্ছে, এই টাইপের আর কি। মানে কিছু অলৌকিক আর কি, একদম ভয়ঙ্কর। এরকম শিশু আশেপাশে কোনো গ্রামে জন্ম হইতে কেউ দেখে নাই, যে দেখছে সেই বলছে আল্লাহ এটা কি, আল্লাহ এটা কি।
আমার মা তখন এই রাতের বেলায় সবার কাছে বলতে শুরু করলো, আল্লাহ দেখাই দিছে এই মেয়ে আমার ছেলের সাথে সংসার করে, আমার ছেলের সাথে তো সে শুইছে আমার বড় মানে আমার প্রথম স্বামী আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের সাথে এই মেয়ে শুইছে, এবং শোয়ার পরে আল্লাহর তরফ থেকে আল্লাহ হাতে নাতে প্রমাণ দেখাই দিছে যে বৃদ্ধ সন্তান এই মহিলার পেটে হয়েছে, এই মেয়ের পেটে হয়েছে। তার মানে এই সন্তানের বাবা যিনি মারা গেছে কিছুদিন আগে, আমার বাসুর। সবাই তখন আমার আম্মার কথাকে সাপোর্ট করলো। সবাই বলে হ্যাঁ, তা না হলে এরকমভাবে সন্তান হলো কেন? যেহেতু সন্তানটা এরকম হয়েছে, তাহলে সবাই বলে এটা নিশ্চিত এটা ওই বুইরার সন্তান, এই বুইরার সাথে এই মেয়ের অবৈধ সম্পর্ক হয়েছে। লিসা তখন মুখে হাত দিয়ে কান্নাকাটি করতে শুরু করে। আমার মা তখন আমার প্রেশার দেয়, এই রাতের মধ্যে তুই এই মেয়েরে তালাক দিবি। হ্যাঁ বললাম, মা তুমি এটা কী বলতেছো? আমি এই রাতের মধ্যে ওরে তালাক দিব? মা বলে হ্যাঁ, এই রাতের মধ্যে তুই এই মেয়েরে তালাক দিবি, কোনো কথা নাই, তুই রাতের মধ্যে তালাক দিবি। এখানে আরেকটা বিষয় বলে রাখা আমি বলতে ভুলে গেছিলাম, যে সন্তানটা হয়েছিল প্রথমে তারা বলছিল সন্তানটা মৃত, মানে এটাই বলছিল যে সন্তানটা মৃত, কিন্তু অনেকক্ষণ পরে হঠাৎ করে সন্তানের ভিতরে মনে হয় যেন নিঃশ্বাস আসছে, এমন একটা অবস্থা, মানে জীবিত মনে হয়েছিল। সবাই বলছিল মৃত, আমার মাও বলছিল মৃত, হঠাৎ করে এটার ভিতরে মনে হয় নিঃশ্বাস আসছে বা সন্তানটা জীবিত, মানে বলছিল যে মানে জাস্ট মরার মতো অবস্থা। তো এই সন্তানটাকে দেখে পরে ও যে বাসায় কাজ করতো, ওই বাসার যে একটা বৃদ্ধ মহিলা ছিল যারা আমাদের বিয়ের কাজটা করছে, ওই বৃদ্ধ মহিলা তখন কি করলো, বললো যে এটা কাজ করো, সন্তানটা তো এখনও জীবিত আছে, আল্লাহর কি নীলা খেলা, এটা নিয়ে হসপিটালে নিয়ে যাও। পরে আর তালাক তুলাকের কথা হইলো না, লিসার নিয়ে তখন ওই হসপিটালে তখন বাচ্চাটারে নিয়ে গেল। হসপিটালের ডাক্তাররা বাচ্চাকে দেখে খুব ভয় পেয়ে গেছে, যে এরকম বাচ্চা তো হয় না সচরাচর। সারাটা রাত হসপিটালে থাকলো, বাচ্চা সুস্থতা আসলো, সুস্থতা আসার পরে পরের দিন আবার বাচ্চাকে নিয়ে বাড়িতে আসলো, মানে ঘরে আসলো। আসার পরে আমার মায়ের সারা রাত আমার বুঝালে যে তুই তালাক দিবি, তুই তালাক দিবি। সকালবেলা আর মায়ের ওই অত্যাচার নিতে পারতেছিলাম না। মায়ের ওই অত্যাচার নিতে না পেরে আমি তখন বাধ্য হইয়া এই লিসারে তালাক দিলাম। সকালবেলা গ্রামে 10 জনকে ডাকলাম, ডাইকে বললাম মৌখিকভাবে আমি তাকে তালাক প্রদান করলাম, যে টাকা ঢুকে কিছু দিলাম না, মৌখিকভাবে বললাম যে তালাক, যেহেতু আমার বরাব্বুর সাথে ঘুমাইছে, তা নাহলে তো এরকম সন্তান হতো। আমি তখন আমার মায়ের পক্ষ নিয়ে তাদের তালাক দিলাম। এই ঘটনার পরে লিসা একদম ঘরবন্দি হয়ে গেল। ওই মহিলা, মানে ও যে ঘরে কাজ করতো, ওই বৃদ্ধ মহিলা লিসাকে ঘরে নিয়ে গেছে। তারই কিছুদিন পরে আমার মা, আমি তখন এখানেই পড়ে আছি, মানে এই জায়গায় পড়ে আছি, তারই কিছুদিন পরে আমার মা আমাকে বিয়ে করাবে। মানে এমন উঠে পড়ে লাগছে বলার মতো না, বিয়ে করাবে। এবার জোর করে আমার মা আমাকে বিয়ে করাই দিল, জোর করে বিয়ে করাইছে। আমি করতে চাইনি, একদম জোর করে আমাকে আরেকটা বিয়ে করায়। বিয়ে করানোর পরে লিসা তখন আর ওই সন্তানটা, মানে বৃদ্ধ যে সন্তান হয়েছে, ওই সন্তানটাকে নিয়ে লিসা তখন সিলেটে চলে যায়। ওই বৃদ্ধ মহিলাও সিলেট শহরে চলে যায়, লিসাও চলে যায়, ওই সন্তানটাও নিয়ে চলে যায় সিলেট শহরে। এরপরে আমার মা যে বিয়েটা করাইছে, মানে আমি আর এই বউটার সাথে ভালোভাবে থাকতে পারতেছি না। এবং এই বিয়েটা যে আমার মা আমারে করাইছে, আমার শ্বশুরবাড়ি থেকে 1 টাকা 2 টাকা না, আপনার 6 লক্ষ টাকা যৌতুক নিছে। একদম হ্যান্ড ক্যাশ, হাত নগদ 6 লক্ষ টাকা আমার মা যৌতুক নিছে। যৌতুক নিয়ে আমার এই বিয়েটা করায়। আর এই বউটার যাই হোক আল্লাহ তারে বানাইছে সেই রকম, মানে আমার ভালো লাগে না আর কি। আমার এই বউর সাথে সংসার করা বা এই বউর সাথে থাকা, এটা আমার পক্ষে সম্ভব না, আমার ভালো লাগে নাই। এরপরেও কি আর করা, বাধ্য হয়ে এই বউর সাথে আমার তখন সংসার করা লাগতেছে। আমার ভাইদের নামে আমার মা সব কিছু দিতে আছে, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, কিন্তু আমি কিছু পাই না। আমি যে মেয়েটারে বিয়ে করছি, ওই মেয়েটারও দিনরাত মিলে কাজ করায়। মেয়েটাও একদিন আমার আম্মার সাথে রাগারাগি করে মেয়েটা তার বাপের বাড়িতে চলে গেছে। 6 লক্ষ টাকা আমার আম্মা নিয়ে গেছে। মেয়ের বাপে আমারে বলতেছে, তোমার মা আমার কাছ থেকে 6 লাখ টাকা নিয়ে গেছে, তুমি আমার মেয়েরই বিয়ে করছো, আর আমার মেয়ের কাবিনের টাকা দিয়ে দাও, না তোমার নামে মামলা দেবো, আমার মেয়ের আমি তোমার সংসার করাবো না। তা আমার মা বলে আমি কাবিনের টাকা দিব কোত্থেকে? একদিন তারা মামলা দিয়া আমার 2 দিন জেলও খাটাইছে। 2 দিনে আমি মোসলেখা দিয়ে আসছি যে আমার বউর আমি সব কিছু সেবা যত্ন করবো, কিছু ক্ষতি হতে দিব না। 2 দিন পরে আমি আমার এই বউর নিয়ে আবার ঘরে আইছি। কী আর করা, এই ভাঙা গড়ার মাঝে প্রায় আপনার 8 মাসের মতো কেটে যায়। 8 মাস পরে আমি হঠাৎ করে ভাই একটা খবর পাইলাম। খবরটা পাওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম, আল্লাহর কি হুকুম। খবর পাইলাম আমার বউ লিসা এবং আমার যে একটা সন্তান হয়েছিল তারা তো সিলেটে চলে গেছে। তো সিলেটে যাওয়ার পরে যেই বুড়ি, মানে যে বৃদ্ধ মহিলা শেষে লিসার দায়িত্ব আবার নিল, যাদের বাসায় লিসা কাজ করতো, ওই মহিলার এক নাতি, ওই বৃদ্ধ মহিলার এক নাতি থাকে লন্ডনে। সে লন্ডনে ওখানে ডক্টর, মানে অনেক বড় ডাক্তার। হঠাৎ করে তাদের ওখানে নাকি একটা সেমিনার হয়েছে, মানে সেমিনারের ভিতরে তারা সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ, আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশে কিছু অলৌকিক সন্তান জন্মায়, কিছু মায়েদের ঘরে কিছু অলৌকিক সন্তান জন্মায়, এবং এই সন্তানগুলো কেন জন্মায়
কী কারণে জন্মায়, এই মায়েদের উপর এবং সন্তানদের উপরে তারা রিসার্চ করবে। এরকম একটা রিসার্চ সেন্টার তারা খুলে রিসার্চ তারা করবে এবং এই সন্তানগুলোকে তারা সুস্থ করবে। বিভিন্ন দেশে তখন তারা এই ধরনের একটা আলোকসজ্জা চালায় এবং ওই আলোকসজ্জার মধ্যে ওই বৃদ্ধ মহিলার নাতির তখন জানতে পারে আমার বউ লিসার কথা এবং আমার সন্তানের কথা। সে লন্ডন থাকতো। জানার পরে সে নাকি আমার বউকে মানে লিসাকে আর আমার ওই বৃদ্ধ সন্তানটাকে সে লন্ডনে নিয়ে যায় চিকিৎসার জন্য প্লাস হচ্ছে এটার উপরে তারা একটা ডাক্তারি বোর্ড গঠন করবে, রিসার্চ করবে কেন এটা এরকম হলো। এবং নেওয়ার পরে ওই সন্তানটার চিকিৎসা দেয়, আমার সন্তানটার চিকিৎসা দেয়, চিকিৎসার সুবাদে লিসাও নাকি লন্ডনে আছে। শুনে খুব খুশি হলাম। মাস কয়েক পরে আমি এও জানতে পারলাম সন্তানটার চিকিৎসা হয়, আমার সন্তানটার অপারেশন হয়, মানে সার্জারি করে অপারেশন করে আমার সন্তানটাকে ঠিক করার পরে নাকি লিসাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি এই দেশে থাকতে চান, যদি থাকতে চান আমরা আপনাকে থাকার ব্যবস্থা করে দেবো, আর যদি চলে যেতে চান আপনি চলে যেতে পারেন। লিসা নাকি তখন বলল আমি থেকে যাব। পরে লিসাকে তারা ওখানে বৈধ কাগজপত্র দিয়ে দিল ওই দেশে থাকার মতো। শুনে খুব খুশি হলাম এবং সরকার থেকে লিসার একটা বেতন নাকি ধার্য করা হলো সরকারিভাবে, যেহেতু তারা একটা লিসার মাধ্যমে তারা একটা নতুন জিনিস উদ্ভাবন করেছে, নতুন একটা রোগের আবিষ্কার তারা করেছে বা একটা রোগ সম্বন্ধে তারা জেনেছে, এটার জন্য তারা তখন ওইখানে করলো। বা কী রোগ তারা ধরতে পারছিল তারাই ভালো জানে। তা আমি শুনে খুব খুশি হলাম যে যাই হোক, আমি তো লিসার উপর অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, লিসা না হয় ভালো থাকুক। এইভাবে 2 বছর কেটে গেল। 2 বছর পরে একদিন হঠাৎ করে আমি আবার যারে বিয়ে করছি তার সাথেও কিন্তু আমি সুখে নাই। সে একদিন আমার বাড়িতে একদিন তার বাড়িতে, আমার এখানে কিন্তু সন্তানাদিও হয় না। 2 বছর পরে হঠাৎ করে খবর পাইলাম লিসা নাকি আমার সন্তানটারে নিয়ে সিলেটে আসছে। কার মাধ্যমে জানি, বাড়ির কার মাধ্যমে খবর পাইছে। পাওয়ার পরে মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতেছে। তখন এই বৃদ্ধ মহিলাটা কিন্তু আবার আমাদের বাড়িতেই থাকে। একদিন আমি দাদি বলি আর কি, দাদিরে বললাম দাদি খবর পাইলাম লিসার সন্তান নাকি দেশে আসছে, আমি কি আমার বউটারে সন্তানটারে একটু দেখতে পারি? বৃদ্ধ মহিলা তখন আমার দিকে তাকায় বলে তোর লজ্জা লাগে না, বউ কেমনে বলিস, তুই না তারা তালাক দিছস? এমন তালাক দিছি তো আপনি জানেন কেন তালাক দিছি? আমার মা তো আমার সাথে এরকম করছে এই জন্য। পরে লিসা কি তোর সাথে কথা বলবে? আমি বললাম জানি না, আমি সামনে গেলে হয়তো কথা বলতে পারে। পরে বলে ঠিক আছে, ও তো সিলেটে আছে, আমাদের বাসায় আছে, আমাদের বাসার ঠিকানা তো তুই জানো, সে তুই যা। তো এরপরের দিন সকালবেলা রওনা দেওয়ার পরে বাসার সামনে গিয়ে দাঁড়ায় আছি অনেকক্ষণ। দাঁড়ায় থাকার পর ও মনে হয় দেখছে, জানালা দিয়ে না করতে গিয়ে দেখছে, দেখা দারোয়ানটা পাঠাইছে। দারোয়ানে আমার ভিতরে ডাইকে নিচ্ছে, নেওয়ার পরে ওর রুমে নিয়ে গেছে। আমার ছেলেটা দেখলে চিনেই যায় না, মানে ওরে চার্জারি করে চেয়ারা টেয়ারা একদম একটা সুষ্ঠু স্বাভাবিক ছেলের মতো করে ফেলছে, মুখের স্ক্যানটা তারা ঠিক করে ফেলছে। এটা 2-2.5 বছর পরে আমরা বলতেছে যে তুমি এখানে? আমি বললাম যে এমনি বাবুটারে দেখতে আসছি। বলে এটা কি তোমার বাবু? আমি বলছি আমাকে লজ্জা দিতেছো কেন, আমাকে লজ্জা কেন দিতেছো? আমি তো ভুল করেই ফেলছি, অন্যায় তো আমি করেই ফেলছি, আমাকে আর লজ্জা দেওয়ার কি আছে? আমার জন্য তো তুমি নিজে অনেক কষ্ট পাইছো। লিসা তখন আমার দিকে তাকায় থেকে বলে জানো 2.5 বছর পরে কেন আমি লন্ডন থেকে বাংলাদেশে আসছি? আমি বলি কেন আসছো? ও বলে তোমাকে দেখার জন্য। আমি বলি মানি? বলে হ্যাঁ, তোমাকে একটা নজর দেখার জন্য আমি লন্ডন থেকে বাংলাদেশে আসছি। আমি দাদিরে বাড়িতে কেন পাঠাইছি জানো? দাদির গ্রামে পাঠাইছি, দাদি যেন তোমাকে আমার কাছে পাঠায়, আমি তোমার একটা নজর দেখব। এই বললাম কী বললা? আমি যখন দাদিরে বললাম যে দাদি আমি একটু লিসারে দেখতে যাব, দাদি তখন আমার বলে লিসা কি তোর সাথে কথা বলবে? লিসা তখন আমার বলে হ্যাঁ, দাদি হয়তো রাগ করে কথাটা বলেছে, কিন্তু তুমি যদি আজকে রাতের মধ্যে দাদির সাথে দেখা না করে দাদিকে এটা না বলতা যে দাদি আমি একটু লিসাকে দেখতে যাব, কালকেই হয়তো দাদি তোমারে ডাকিয়া বলতো লিসা তোরে যাইতে বলছে। আমি দাদিরে পাঠাইছি তোমারে আমার কাছে পাঠানোর জন্য, আর আমি 2.5 বছর পরে তোমার মুখটা দেখার জন্যই আসছি। কেমন আছে তোমার নতুন সংসার? আমি তখন বললাম জানো আমি খুব বিপদে আছি রে বউ। নিজের সমস্ত কথাগুলো তখন তারে খুলে বললাম যে বিদেশ থেকে মার খেয়ে আসছে, মাথা ঠিক ছিল না, যার জন্য আমি তোমাকে ডিভোর্স করছি, তুমি আমারে মাফ করে দাও। আমার বলে আমার যে তালাক দিছো, আমার তো কাবিনের টাকা দাও নাই, কাবিনের টাকা দিবা কবে? আমি কি মামলা করব? আমি বলি দাও, তুমি মামলা দিও, তোমার কাছে আমার রাইখা দাও। ও বলে থাকবা আমার কাছে? আমি বলি হ থাকবো। ও বলে যাইবা আমার লগে লন্ডনে? আমি বললাম হ যাইবো। যাবো না কেন? তুমি যদি আমার লন্ডন নিয়ে যাও আমি তো অবশ্যই যাবো। বলে পাসপোর্ট কই? আমি বলি বাড়িতে। বলে পাসপোর্টটা নিয়ে আইসো কালকে। আমি পরে বাড়িতে আসলাম, এসে পাসপোর্টটা নিয়ে গেলাম। পাসপোর্টটা নিয়ে যাওয়ার পরে ও তখন আমার পাসপোর্ট নিয়ে কয়েকদিন পরেও আবার আপনার লন্ডনে ব্যাক করলো।
এবং লন্ডনে যাওয়ার পরে ও এজ এ ওর হাজব্যান্ড হিসাবে আমার ভিসাটা তখন অ্যাপ্লাই করলো। আমার ভিসাটাও তখন হওয়ার পরে ও আমারে বলে তুমি আগের বউয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। তা আমি তখন আমার আগের বউরে, মানে ও তো আমার সাথে কথাও বলে না, খুব একটা থাকেও না। আমি বললাম আমি বিদেশ চলে যাবো, বলে যা তোর যেখানে খুশি সেখানে। এরপরে আমি আগের বউকে, আপনার কাবিন হয়েছে 5 লাখ টাকা, 6 লাখ টাকা আমার আম্মাকে দিচ্ছে যৌতুক, 5 লাখ টাকা কাবিন। আমি লিসার কাছ থেকে লন্ডন থেকে 5 লাখ টাকা নিয়ে আমার বউরে আমি তালাক করি, বাংলাদেশের বউরে তালাক করে এরপরে আমি লিসার কাছে যাই। আলহামদুলিল্লাহ এখন আমি আর আমার সন্তানের নাম রেখেছিলাম লিওন। এই নামটা তারাই রেখেছে, মানে আমি তো একটা নাম রেখেছি, তারা ওইখানে একটা নাম রেখেছে, লন্ডনে আমার সন্তানের নাম লিওন রাখছে। আলহামদুলিল্লাহ আমার লিওন, আমি আর আমার বউ অনেক ভালো আছি। এরপরে আমার আরেকটা কন্যা সন্তান হয়েছে ওই দেশে যাওয়ার পরে। ওই কন্যা সন্তানটা সুস্থ সবল ভালোভাবে হয়েছে। আমার বউয়ের ভিতরে নাকি একটা রোগ ছিল, তারা ওষুধ খাইয়ে মেডিসিনের মাধ্যমে সেই রোগটাকে সমাধা করেছে। এখন অনেক ভালো আছে আপন ভাই, অনেক সুস্থ আছে আমার সন্তান লিওন, আমার মেয়ে আর আমি, আমার ওয়াইফ অনেক ভালো আছি এবং আমাদের জীবনটা অনেক সুখের। সরকারি মাধ্যমে এখন আমার বউ ভাতা পায়, ওই বউয়ের ভাতায় আর আমিও একটা চাকরি করি, খুব ভালো আছি। আপন ভাই মাঝে মাঝে আমার বউ আপনার গল্পগুলো শোনে, তো ওর কাছ থেকে একদিন আমিও শুনলাম, ভালো লাগলো। আমার বউ আর আমি মিলে কাজের ফাঁকে ফাঁকে আপনার কাছে আমাদের গল্পগুলো লিখে পাঠালাম। আমার লন্ডনেই থাকি, যদি পারেন আমাদের গল্পটা প্রচার করবেন। সুদূর প্রবাস লন্ডন থেকে আপনার জন্য এবং বাঙালি প্রতিটা মানুষের জন্য আমাদের আদর ভালোবাসা রইল। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে, আমরা টিভিতে দেখে আমাদের খুব খারাপ লাগে। বিদেশ থেকে ওদের জন্য কিছু করতে পারি না, ওদের জন্য দোয়া চাই এবং আমাদের তরফ থেকে ওদের জন্য ভালোবাসা রইল। আপন ভাই যদি পারেন আমাদের গল্পটা প্রচার করবেন, আমি আর আমার বউ গল্পটা শুনলে খুব খুশি হব আপনার মুখে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই সাইফুলের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুরা দেখেন আল্লাহর কি হুকুম, আল্লাহর কি নীলা খেলা, যে অলৌকিক সন্তান, মানে ওই বৃদ্ধ সন্তানটা যদি লিসার ঘরে জন্ম না হইতো তবে কি হতো। যখন সাইফুল ভাই বিদেশ থেকে আসছে তাদের জীবনটা কতটা দুর্বিষহ হয়ে যেত। বিদেশ থেকে মায়ের খেয়ে আসছে, এমন এক মায়ের গর্ভে ছেলে জন্ম নিয়েছে যার পুরো ভবিষ্যৎটাই ছিল অন্ধকার, কিন্তু আল্লাহ এমন এক অলৌকিক সন্তান জন্ম দিয়ে স্বামী স্ত্রী দুজনকে আজকে লন্ডনের মাটিতে রেখেছে। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আল্লাহ আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান। তুমি কি দিয়ে কি করো তা বোঝার ক্ষমতা আমাদের নাই। রাব্বুল আলামিনের কাছে চাওয়ার কোনো শেষ নেই। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে এবং আপনাদেরকেও আজকে বলবো যে দেখেন ধৈর্য ধারণ করেন। আমি গতকালকে একটা গল্প প্রচার করেছি এবং গতকালকের গল্প এবং আজকের গল্প, দুটো গল্প মিলিয়ে একটাবার চিন্তা করেন যে আল্লাহর নীলা খেলা, আল্লাহর খেলা আল্লাহ চাইলে কি না পারে। অল্প আঘাতে ভেঙে পড়বেন না, প্রচণ্ড আঘাতেও মনে রাখবেন যে সৃষ্টিকর্তা আপনার সামনেই আছে। মনে রাখবেন রাত্রি যত গভীর হয় প্রহর তত এগিয়ে আসে। লিসার মতো মেয়েরা আছে বলেই আজও পৃথিবীতে ভালোবাসা শব্দটা টিকে আছে। এরকমভাবে প্রতিটা স্ত্রী তার স্বামীকে ভালোবেসে যাক, এই শুভকামনায় আমি আপন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার সাথে আপনাদের দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।